এই চাকরানি, তুই গাড়ির গ্লাস নামিয়ে কল্লা বাইরে বের করেছিস কেন? কিডনি চাইছে তাই বের করছি। ঠ্যাংও বের করবো দরকার পড়লে। ইওর সমস্যা কোথায়? সমস্যা? ওই জিনিস আমার কোথাও নেই। ওইটা তোর মাথা, আর তোর দাদির মতোই বালের ইংরেজি মারবি না, মাথা গরম হয়। আমি ইংরেজি শিখতেছি, আপাতত একটু একটু শিখেছি, এখনো চর্চা করতেছি। পুরোটা যেদিন শিখবো না রে, সেদিন সরকার আমায় ইংরেজি শুনে তোর পাছার রক অব্দি কেঁপে উঠবে। দেখ মেয়ে, পাছার কথা বলবি না। ওইটা কি দুনিয়ায় আমার একা আছে, তোর নাই? আমি বলা শুরু করলে কিন্তু ভেড়ার মতো কেঁদে দিবি, আর ওইটা আমার বউয়ের ব্যক্তিগত সম্পদ। সো ডোন্ট কল ইট পাছা, কল ইট মাই ফিউচার ওয়াইফস পার্সোনাল প্রপার্টি, ওকে? দূরে গিয়ে মর, আইসে আমার সম্পত্তিওয়ালার মেডিসিন। দেখ ছোট লোক, বেশি কথা বলছিস কিন্তু তুই। আর তুই তোকারি করা বাদ দে। আমি আমি মালিক, আর তুই চাকরানি। মালিককে সম্মান দিতে পারে না, আবার আসছে তর্ক করতে, শালি ডাবচুন্নি। ভালো হইছে, তুমি শালা আমার মাথা না খাইয়া আমারে তুকু হার পিক্ষা। আয়েশা আবারও মাথা বের করলো। গাড়ি এসে বাড়ি মেরে মাথাটা আলাদা করবে, তখন বিষয়টা কিন্তু জোস হবে। না দেখ শালি, মাথাটা আর একটু বেশি করে বাইরে বের করে দে, আপদ বিদায় হবে অনন্ত। আয়েশা মাথা গাড়ির মধ্যে ঢুকিয়ে জানালা লাগানোর চেষ্টা করলো, তবে পারল না। এদিকে সেদিকে চাপাচাপি করেও লাভ হচ্ছে না। অভ্র সাইড মিররে আয়েশার এই নড়াচড়া লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে। শেষে বিরক্তি আর চাপিয়ে রাখে না, হঠাৎ করে সিট ঘুরিয়ে পেছনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে সে। দে, তোকে কন্ট্রোল বাটন খুঁজতে হবে না। বলেই হাত বাড়িয়ে দেয়। হঠাৎই তাদের দুজনের কাঁধ একসাথে ঠেকে যায়। অভ্রর মুখটা আয়েশার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। তার নিঃশ্বাস আয়েশার কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। মুহূর্তটা থমকে দাঁড়ায়। বাহিরে বাতাসে আয়েশার এলোমেলো রুক্ষ কেশগুলো উঠছে। শ্যামবর্ণের আয়েশার নরম ঠোঁটজোড়া কারণ ছাড়াই কাঁপছে। অভ্র আয়েশার ঠোঁটের দিকে একবার তাকায়, দ্রুতই নিজেকে সামলে নিচু গলায় বলে, এভাবে হাত পা ছুঁড়ে কিছু হবে না। গাড়ির গ্লাস তো গ্রামে ওঠানামা করা গরু দাঁড়িয়ে না, বাটন চাপতে হয়। সে নিজের দিকে থেকে বাটন চাপলো। এক ক্লিকেই গ্লাস উঠে উপরে উঠে গেল। অভ্র আর কিছু বলল না। নীরবতা তার ঠোঁটে তালা বসিয়ে দিল যেন। আয়েশাও তার কোনো উত্তর দেয়নি। শব্দহীন একটা সমঝোতা তাদের মাঝখানে ছড়িয়ে পড়ল। গাড়ি চলছে। কিশোরগঞ্জে সীমানা পেরিয়ে প্রবল ব্যস্ততায় ঢুকে পড়েছে। কিন্তু আয়েশার মন আটকে আছে কিছুক্ষণ আগে, সেই মুহূর্তে যখন অভ্র হঠাৎ কাছে এসে পড়েছিল। স্পর্শ হয়নি, অথচ যেন ছুঁয়ে গিয়েছিল। সেই ঘন নিঃশ্বাস, চোখের ফাঁকে চোখ পড়ার এক সেকেন্ড, কেন যেন তার ভিতরটা তখন থেকে অস্থির হয়ে আছে। সে জানে না কেন ভাবছে বিষয়টা নিয়ে। তাৎক্ষণিক কিছু ছিল গুরুত্বহীন, কিন্তু হৃদয় কি কখনো যুক্তির কাছে মাথা নত করে? তার বুকের এই ওঠানামা কি কেবল তার একার, নাকি অভ্রর দিকেও কিছু একটা বয়ে যাচ্ছে? কোনো অস্বস্তি, কোনো চাপা আকর্ষণ? জানার উপায় নেই। অভ্র জানালা গড়িয়ে মুখ ফিরিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু কখনো কখনো আয়েশা দেখতে পায় সামনের আয়নায় অভ্রর চোখ এক পলকের জন্য হলেও তার দিকেই ফিরেছে। সত্যিই কি তাই, নাকি কেবলই তার কল্পনা? বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে সোহাগ। মারিয়ার শরীর খারাপ, তাই দরজা খুলেছে জান্নাত। ভেজা শরীর দিয়ে দরজার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে সোহাগ। আয় খোদা, নেশা করছেন আপনি? এই কি অবস্থা? সোহাগ চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে। জান্নাতকে দেখে সে খানিকক্ষণ তাকিয়ে থেকে হুট করে ঝাঁপিয়ে পড়ে তার উপর। জান্নাত নিজের তাল সামলে বলে ওঠে, কি হইল, নেশা করছেন? হুম, বিশ্বাস করো, আমি একটু নেশা করে নাই। বলেই সোহাগ হাসে। জান্নাত তাকে ধরে রুমে যায়। রুমে নিয়ে গিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দেয়। কেন এসব খাইছেন? এসব খারাপ মানুষ খায়, আপনি কি খারাপ? আমারও তোমার ভালো মনে হয়? জগতে আমার থেকে খারাপ মানুষ একটাও নাই। চুপ করেন। আহারে, পেটটা পইরা আছে। আমি খাওয়ান আনতাছি। আব্বার কি অবস্থা? ভালো। জান্নাত যেতে নিলে সোহাগ তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সোহাগ তার হাত শক্ত করে ধরলো, টেনে নিয়ে এসে নিজের কাছাকাছি আঁকড়ে ধরলো। সোহাগ জান্নাতের উদরে মাথা রাখতেই জান্নাতের শরীর খানিকটা কেঁপে উঠল। সোহাগ কি তাকে স্পর্শ করেছে, নাকি তার অনুভূতি কল্পনার কোনো ফলস্বরূপ? জান্নাত সোহাগের চুলে হাত বুলিয়ে ঘাড়ের কাছে চুলগুলো মুঠোয় পুড়ে নেয়। বাইরে বৃষ্টি ক্রমশ বাড়ছে। বৃষ্টির টিপটিপ শব্দ চারিপাশের পরিবেশের সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করছে। সেই বৃষ্টির মাঝে সোহাগের স্পর্শ এক অবাধ্য ছোঁয়ার মতো জান্নাতের শরীরে পৌঁছাচ্ছে।
উষ্ণতা ছড়িয়ে পড়ছে, সেই স্পর্শ যা কোনো নির্দিষ্ট সীমা বা অনুশাসন মেনে চলে না, কিছুটা অবাধ্য, খানিকটা আবার বেপরোয়া। ইতালির নাপলস শহরের অন্ধকার গলিতে রাজকীয় বাড়িটি দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরের দেয়ালগুলো কালো পাথরের মতো মসৃণ, গ্রানাইট পাথরের বাড়ি। বাড়িটা শহরের একেবারে কেন্দ্রে নয়, বরং শহরের পাশের এক নির্জন এলাকায়, শহরের সীমানা অদূরে অবস্থিত, যেখানে রাতে অন্ধকার এবং সিকি লাল আলোয় একমাত্র পথপ্রদর্শক। বাড়ির পেছনে একটি অবহেলিত বাগান রয়েছে, যেখানে গাছপালার অপ্রকৃতিগত বৃদ্ধি এবং ভাঙাচোরা পাথরের পথ দিয়ে তৈরি একটা রাস্তা আছে। এখানকার বাগানটি একরকম পার্কিং এরিয়া হিসেবে ব্যবহৃত হয়। গ্যারেজও আছে, যেখানে উচ্চমানের গাড়ি রাখা থাকে, কিন্তু গ্যারেজের দরজা প্রায় সবসময় বন্ধ থাকে। বাড়ির সামনে একটা পুল আছে, পুলটি মার্কেল পাথর দ্বারা খোদাই করা। রোজ ফ্রান্সিসকো পুলের সামনে বসে ওয়াইন পান করছে, রক্তের মতো লাল দেখতে তার রং। পাশে 4 জন পুরুষ দাঁড়িয়ে আছে, হাঁটু গেড়ে বসে থাকা একটা লোককে শক্ত করে ধরে আছে 2 জন। রোজ ফোনটা হাতে তুলে একটা কল করে। কবে দেশে ফিরবে? তোমাকে ছাড়া সময় যায় না। জলদি ফিরে এসো, না ফিরলে নিজের কাছে আমাকে নিয়ে যাও। ওপাশের ব্যক্তির কথায় রোজের মন খারাপ হয়ে যায়। সে কলটা রেখে হাঁটু গেড়ে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, মুডটা ভালো নেই। মুডটা ভালো থাকলে তোমাকে আরো সুন্দর মৃত্যু উপহার দিতাম। রোজ উঠে দাঁড়াতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ধারালো চাপাতি তুলে দেয় তার হাতে। মেয়েটি চাপাতি হাতে এগিয়ে যায় লোকটার দিকে। একটা লোককে ইশারা করতেই মুখ থেকে টেপ খুলে দেওয়া হয়। মুহূর্তেই লোকটা বলে উঠল, ঈশ্বরের নামে জীবন ভিক্ষা দাও। তাতে কাজ হয় না। সুন্দরী মেয়েটা এগিয়ে আসে লোকটার দিকে, গলায় ধারালো চাপাতি ধরে বলে, মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা ভালো, করে নাও। কথাটা বলতে না বলতে চাপাতির এক টানে লোকটার মাথা ঝুলে যায়, গলার রগ অবধি বেরিয়ে আসে। আঠালো রক্ত ছিটকে এসে মেয়েটির পুরো শরীর মুখ লাল হয়ে যায়। মেয়েটার মুখেও খানিকটা রক্ত চলে গিয়েছে। রোজ হাসে, হাসতে হাসতে আদেশ করে, ওকে পুলে ফেলে দাও। রক্তাক্ত পানিতে গা না ভিজালে কেন জানি নিজেকে অপবিত্র লাগে। রোজ আবারও হাসে, সেই হাসি ভয়ানক সুন্দর, ঠিক তারই মতো দেখতে। আবহাওয়া ভালো না, তবুও এই আবহাওয়ার মধ্যে মাহাদি নিকলিয়ে এসেছে। মোহর কোনা বেরি বাঁধে সারি সারি ট্রলার, নৌকা বাঁধা। বৃষ্টির সময় হাওড়ে মানুষের আনাগোনা কম, বিশেষ করে রাতে। তবে এই সময়েও যেসব ট্রলার আছে তাদের দান্ডা শুরুই হয় রাত থেকে। মাহাদি বাইকে করে এসেছে, তার বাইকের পেছনে বাচ্চা মেয়ে দুটোও ছিল। বেরি বাঁধে নামার পর মেয়ে দুটোকে খাবার কিনে হাতে ধরিয়ে বলে, কইছিলাম না তুমগোর মজার মজার খাউন খাওয়ামু। বড় মেয়েটি রুটিতে একটা কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলে, আপনি কইছিলেন আব্বার লগে দেখা করাইবেন, আর কত সময় লাগবো? আমায় তো মনে হয় বাড়িতে চিন্তা করতাছে। মেয়ে দুটোর পরিবারে মা ছাড়া কেউ নেই। বাবা ছিল, তবে বিয়ে করে অন্য কোথাও চলে গিয়েছে। তবে বাবার বিয়ে করে অন্য কোথাও চলে যাওয়ার কথা অবোধ শিশু দুটো জানে না। তারা রোজ বাবার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনে। মা বলেছে বাবা দূরে থাকে, চাকরি করে, একদিন চাকরি শেষ হলে ফিরে আসবে। সেই কথা মনে গেঁথে মেয়ে দুটো বাবার জন্য অপেক্ষা করে। ছোট মেয়েটা হওয়ার পরপরই লোকটা হঠাৎ গুম হয়ে গিয়েছে। মেয়ে দুটোর মায়ের মতে তার স্বামী নিকা করেছে, নতুন বউ নিয়ে দূরে কোথাও থাকছে। বাপ সন্তান অস্বীকার করতে পারে, কিন্তু মা তো আর পারে না। সে তো জন্ম দিয়েছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে। আরে তুমগোর বাপ ওই টলারে আছে, এক্ষুনি নিয়ে যামো। মেয়ে দুটোর মুখে অদ্ভুত উল্লাসের ছাপ ফুটে উঠল। একে অপরকে ধরে তারা খুশিতে নেচে উঠল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তার বাবার সাথে দেখা করতে চলেছে। তাদের ছোট্ট হৃদয়ে ভিন্ন রকমের আনন্দ উতলিয়ে উঠেছিল। মাহাদি কিছুটা দূরে গিয়ে ফোন বের করে কথা বলে ফিরে আসে। ফিরতেই তার পেছন হতে হঠাৎ করে ট্রলার থেকে 2 জন লোক বেরিয়ে এলো। 2 জন লম্বাটে কালো মতো লোক। তাদের পরনে শার্ট আর লুঙ্গি, ঠোঁটের কোষ পানের রসে লাল হয়ে আছে। একজনের মুখে ভয়ঙ্কর পোড়া দাগ, অন্যজনের ডান হাতে একটা বিশাল কাটা দাগ, যা উপরের অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। ভাই ভিতরে ডাকে। পোড়া দাগওয়ালা লোকটা কথাখানা বলতেই মাহাদি মেয়ে দুটোকে নিজের কাছে ডাকে। দুজনার 2 হাত ধরে বলে, বাবার লগে দেখা হইব, খুশি লাগতেছে না? হ। মাহাদি মেয়ে দুটোকে নিয়ে ট্রলারের নিচের অংশে প্রবেশ করে। বিরাট ট্রলার, বসার ভালো জায়গা। সেখানে অবশ্য প্রবেশ করতে কালো লুঙ্গি পরা আরেকজন লোককে দেখতে পায়। মনোযোগ সহকারে মাদক সেবন করছে সে, সঙ্গে আরো কিছু মানুষ গোল হয়ে বসে আছে। মাহাদির বুঝতে বাকি রইল না এখানে যে জুয়া খেলা হচ্ছে। পেছন থেকে আগের 2 জন লোকের মধ্যে হতে একজন বলে ওঠে, ভাই চলে আসছে। কালো লুঙ্গি পরা লোকটার দৃষ্টি এতক্ষণে মাহাদের উপর পড়ে। সে এক ঝলক মেয়ে দুটোর দিকে তাকায়, তারপর আদেশ করে, জিমিস সাইকা মাল দিয়া বিদায় কর বাকি। মুহূর্তে মেয়ে দুটোকে মাহাদির হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। হাতে দড়িয়ে দেওয়া হয় টাকার বান্ডিল। মেয়ে দুটো আঙ্কেল বলে চেঁচিয়ে উঠতে মাহাদির সামনেই বাক্কি নামক লোকটা ঝাঁঝালো চর বসিয়ে দেয় গালে। মেয়ে দুটো ভয়ে চুপ হয়ে যায়। মাহাদি একটা নিঃশ্বাস ফেলে। টাকার জন্যে এই কি ধরনের পাপে জড়াচ্ছে সে? মেয়ে দুটোকে বাবার আশা দিয়ে এই কোথায় এনে ফেলেছে।
আল্লাহ কি এই অপরাধের ক্ষমা তাকে কখনো করবে? মেয়ে দুটোকে বাকি সেখান থেকে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় কান্না জড়িত মায়াবী চোখ দুটো হয়তো বলেছিল, বাবাকে কি আর দেখা হবে না? মাঝে বাসায় একা আছি, তাদের জন্য চিন্তা করছে। বাঁচাও আমাদের। আমরা না ফিরে মাকে লাকড়িকে কুড়িয়ে দিবে। পড়াশোনা করে মানুষের মতো মানুষে মায়ের অভাব কারা দূর করবে? মাহাদি হাতের বান্ডিলের দিকে একবার তাকায়। শিশু দুটো রক্ত বেচে ভাত খাবে এই টাকায় সে একটা ঢোক গিলে। কণ্ঠমণিটার নিচে নামতে চাইছে নদ, গলাটা শুকিয়ে আসছে। সে কালো লুঙ্গি পরা লোকটার দিকে আবারও তাকায়। এটাই কি সেই ভুইয়া? তবে কিন্তু ভুইয়াকে তো আজ অবধি কেউ দেখেনি। ভাবার আগে লোকটা বলে উঠল, শোন, ছোট মেয়েটা একেবারে ছোট হইয়া গেছে, তাও প্রথমবার দেখে ফুল টাকা দিলাম। ওই বয়সের বাচ্চা দিয়া যে দান্দা চলতো সেটা কিছুদিনের জন্য আপাতত বন্ধ, পরে চালু হলে জানামনি। আসুন, যত জিনিস আইনা দিতে পারবি ততই তোরই লাভ। রাতারাতি মালামাল হইয়া যাবি। তবে সাবধান, যদি ধরা খাস আর বলো এর নাম জরাস, পরে নজর তোর বাড়ির উপরে গিয়াই পড়ব। এখন যা। মাহাদি নিচের দিকে চেয়ে মাথা নাড়ায়। সে সালাম দিয়ে চলে যেতে পেছন থেকে কানে কিছু কথা ভেসে আসে। বড়টারে রেডি কর কাস্টমারের লাইগা। আচ্ছা, ওটা কামে না? ওর চোখ কিরমি সব খুললা রাইখা দিয়া দেহটারে হাওড়গো মাছেরে খাওয়াইয়া দে। মাহাদি আর পিছনে ফিরল না। ট্রলার থেকে বেরিয়ে এলো। বাইকে উঠে বসতেই টাকার কথা ভাবলো মারিয়ার কথা। এই টাকা দিয়ে মারিয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাবে সে। আর কি কিনবে? সমস্যা নেই, পথে ভাবা যাবে। এখন মাহাদি মারিয়াকে সব সুখ দিতে পারবে, সব সুখ। নিশ্ছিদ্র নির্জনতার আবরণে মোড়ানো বসুন্ধরার এই ব্লকে দাঁড়িয়ে আছে বিশাল এলাহি ম্যানশন। একেবারে নিরিবিলি জায়গা, প্রশস্ত রাস্তার ধারে সবুজ ঘেরা বাড়িটি। বাড়িটির চারিপাশে গাছপালায় ঘেরা, সামনে বাগান। ফারাজ চিত্রাকে কোলে করে গাড়ি থেকে নামায়। তার সেই দিনের কথা মনে পড়ে যায়। বিয়ের রাতেও তো ঠিক এইভাবেই ফারাজ চিত্রাকে কোলে করে এলাহি বাড়িতে প্রবেশ করেছিল। তবে পার্থক্য ছিল অনুভূতিতে। সেদিনের চিত্রা চোখে চোখ রেখে বহন করেছিল ঘৃণা আর অবজ্ঞা। আর আজকে চিত্রা ফারাজকে দেখছে গভীর নিঃশর্ত ভালোবাসায় ভরা চোখে। চিত্রাকে বিছানায় শুইয়ে দেয় ফারাজ। ঘুমন্ত মেয়েটার মুখটা নিস্পন্দ, বুকের ওঠানামা এতই ধীরে যে না দেখলে বোঝাই যায় না সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। বিছানার সাদা চাদরে তার গায়ের গরম গন্ধ মিশে যাচ্ছে ধীরে ধীরে। ফারাজ একবার তাকায় তার দিকে, তারপর ঘর ছেড়ে চলে যায় বাথরুমে। জার্নি করে গোসল না নিলে ঘুমে আসবে না রাতে। চিত্রার গায়ে তখনও সেই শাড়ি ভেজা নয়, তবে ভ্রমণের ধুলা মিশ্রিত ভারী। ঘুমের মধ্যে মেয়েটা একটু নড়ে চড়ে ওঠে। ফারাজ যখন ফিরে আসে তখন দেখে সে একপাশে গড়িয়ে পড়েছে, চুল এলোমেলো, কপালে এক বিন্দু ঘাম জমে আছে। ফারাজ এসিটা আরো বাড়িয়ে দেয়। সে তাড়াহুড়ো করে না, চুপচাপ এসে বসে চিত্রার পাশে। দুহাত বাড়িয়ে শাড়ির আঁচল খুলে নেয়। চিত্রার গায়ের কাপড়গুলো সরিয়ে রাখে যতটা সম্ভব নিঃশব্দে। অস্বস্তি এড়াতে ওর জন্য একখানা পাতলা হালকা নরম স্লিপ ড্রেস বের করে আনে, চিকচিকে পিচ রঙের ড্রেস। একেবারে শরীরে বসে যায় নরমভাবে। ফারাজ একবার থামে। এই গভীর ঘুমটা এভাবেই থাক না আরো কিছুক্ষণ। ওকে জাগাতে মন চাইছে না, কিন্তু তবুও। চিত্রা, চিত্রা, উঠো একটু। ফারাজ নরম কণ্ঠে শুধায়। মেয়েটা কুকড়ে যায় একটু, ঘাড় বেয়ে চুল গড়িয়ে পড়ে বালিশে। সে কিছু বলতে চায় কিন্তু ঘুমের কারণে মুখ থেকে শব্দ বেরোয় না। এসব নিয়ে ঘুমালে অস্বস্তিতে থাকবে তো, একটু বদলে নাও, তারপর আবার শুয়ে পড়ো, উঠো। ফারাজ এবার ঘাড়ের নিচে হাত রাখে, একটু টেনে তুলে ওকে। চিত্রা উঠে বসে, চোখ অর্ধেক বন্ধ, ঘুম আর বাস্তবের মাঝে দুলছে সে। ফারাজ সাহায্য করে ওকে পোশাক বদলাতে, কাঁধে হালকা চাদর জড়িয়ে দেয়। তারপর ওকে বাথরুমে নিয়ে যায়। চিত্রা হালকা পানি দিয়ে মুখ ধোয়, আর কিছুই করে না। আয়নায় তাকালেও নিজের চোখের দিকে মনোযোগ নেই। পরে আবার বিছানায় ফিরে আসে দুজন। চিত্রা এবার গা এলিয়ে দেয় ফারাজের বুকের উপর, একেবারে নিচে, বুকের মাঝ বরাবর। চিত্রার আর্দ্র নিঃশ্বাস ফারাজের চামড়ায় গিয়ে ঠেকছে। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। এই মেয়েটার চুলে হাত পড়লে সে 1 মিনিটের ভিতর ঘুমিয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীর ঢলে পড়ে ফারাজের উপর। ঘরটা তখন আর নিঃশব্দ নয়। বাইরে জানালায় হালকা বাতাসের দোলা, আর দূরে কোথাও বিদ্যুৎ চমকালো। গম্ভীর ভারী মেঘ আকাশে ডাকছে। ফারাজ চিত্রার দিকে তাকায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে, সে নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ে এমন রূপ নিয়ে পাশে থাকলে সে নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে না তা কি আগুন সুন্দরীর জানা নেই? তবু সে হাত মুঠ করে নিজেকে বোঝানোর চেষ্টা করে। এখন নয়, মেয়েটা এখন ঘুমাচ্ছে, সে ক্লান্ত, কিন্তু পারে না নিজেকে নিয়ন্ত্রণ করতে। সে ঘুমন্ত চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। মেয়েটা নড়ে চড়ে উঠতেই ফারাজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে, আজ রাতটা শুধু আমাদের। চিত্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখের উপর পড়েছে। ফারাজ ঘুমন্ত চিত্রাকে বুকের উপর থেকে আলতো
করে নামিয়ে লকার খুলে স্টেনলেস স্টিলের কেসটা বের করে টেবিলের উপরে রেখে খুলে ভিতরে সুচ, সিরিঞ্জ আর কাচের ছোট ফাইলে ড্রাগস ভর্তি ঘোলাটে এক তরল। কাচের ছোট্ট ফাইলটা হাতে তুলে নেয় ফারাজ। শিশিটার ভিতর যে তরলটা ঘুরছে সেটা কোনো সাধারণ ওষুধ নয়, এক ধরনের ঘুমের ফাঁদ। ঘোলাটে হালকা ঘন ধোঁয়াটে ধরনের স্লিপিং ড্রাগস। রংটা ঠিক বোঝা যায় না, হালকা ধূসর আর কুহেলি সোনালি রঙের মাঝামাঝি। সূর্যের আলো না পড়লে বোঝাই যায় না তার প্রাণঘাতীর অস্তিত্ব। ফারাজ রাবারের মাথায় সুচ গুজে দিয়ে সাবধানে পিস্টন টানে। তরল উপরে উঠতে থাকে সিরিঞ্জে। স্বচ্ছ নয়, একটু ধোয়াটে, একটু বিষের মতো। ঠিক যতটুকু দরকার ততটুকু ভরে ফারাজ পিস্টন থামিয়ে দেয়। তারপর সুচটা উপরের দিকে তুলে ধরে হালকা টোকা দেয় আঙ্গুল দিয়ে, যেন ভেতরের হাওয়া উঠিয়ে দেয়। চাপ দেয় পিস্টনে, এক ফোঁটা ড্রাগসের কণা বেরিয়ে আসে সূচের ডগা থেকে। ড্রিম লাইটের মৃদু আলোয় সেটা মুহূর্তের জন্য চকচক করে ওঠে, তারপর অদৃশ্য। ফারাজ চিত্রার নরম কোমল বাহুর দিকে একবার তাকায়, বলে, ক্ষমা করো আগুন সুন্দরী, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। ফারাজ নিঃশব্দে এগিয়ে আসে, তার চোখে অস্থিরতা, তবে ঠোঁটে কোনো সংকোচ নেই। ডান হাতে রাখা সুইটা সে আলতোভাবে তোলে, বা হাতে চিত্রার বাহুটা উঁচিয়ে ধরে। চামড়ার নিচে নীল শিরাটা খুঁজে নেয় পাকা হাতের অভ্যস্ততায়। একবারও কাঁপে না তার আঙ্গুল। নিঃশব্দে নিঃশ্বাস নেয় সে। তারপর ধীরে ধীরে সুচ ঢুকিয়ে দেয় চিত্রার শিরায়। অল্প এক চিলতে শুয়ে ঢুকেই নরম একটা চাপা দেওয়া। ড্রাগ ধীরে ধীরে মিশে যায় চিত্রার রক্তে। তার নিঃশ্বাস একেবারে থেমে গিয়ে আবার চলতে থাকে, যেন কিছুই টের পায়নি সে। এই ড্রাগস কাজ করে ধীরে তবে নিশ্চিতভাবে। একবার শিরায় ঢুকে গেলে মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারগুলোকে জড়িয়ে ফেলে নিঃশব্দে। শরীর প্রতিক্রিয়া দেখাতে চায় কিন্তু পারে না। স্নায়ু অলস হয়ে পড়ে, মন ধীরে ধীরে আলো হারায়। চেতনার জগৎ থেকে সরু এক ধূসর করিডোরে চলে যায় মানুষ, যেখানে ঘুম আর নিস্তব্ধতা ছাড়া কিছুই নেই। ফারাজ জানে এই ড্রাগসের চিত্রা ঠিক কতক্ষণ ঘুমাবে। সে জানে কতটুকু প্রয়োগ করলে চিত্রা কথা মনে রাখবে না, আর কতটুকু দিলে সে গভীর স্বপ্নে আটকে থাকবে। সেই প্রয়োজন মতোই দিয়েছে। কাজ শেষে ফারাজ চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ঘুমন্ত এক নরম মুখ, নিরুপায় নিঃসংশয়। সে ধীরে ধীরে সুইটা সরিয়ে নেয়, তুলো চেপে ধরে জায়গাটায়। নিজের কাজ শেষ করে গায়ে শার্ট জড়িয়ে অভ্রকে কল করে বলে, জলদি গাড়ি বের করো। নিশুতি রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা নিজের নিঃশ্বাসের শব্দে জ্ঞান ফিরে মিতালির। চোখ মেললেই বুঝতে পারল সে একটা অচেনা ঘরে। লঞ্চের ইঞ্জিন ঘর, বাতাস ভারী, তেল আর ধাতব গন্ধে ভরপুর। আলো কম, শুধুই একটা ক্ষীণ হলুদ বাল্ব টিমটিম করে জ্বলছে। নিজেকে দেখে মিতালি হতবাক। শরীর অর্ধনগ্ন, এক টুকরো কাপড়ও নেই ইজ্জত ঢাকার জন্যে। লজ্জা আতঙ্ক একসাথে বুকে চেপে বসে, কিন্তু তার চেয়েও ভয়াবহ ছিল শরীর জুড়ে ছড়িয়ে থাকা ক্ষতের নকশা। ব্লেড দিয়ে আঁকা অসংখ্য আঁকিবুকি, প্রতিটা দাগ জ্বলছে, ছ্যাঁকা দিচ্ছে যন্ত্রণার। চুল ছিল মিতালির গর্ব, কোমর ছোঁয়া কালো চুল, ঝলমলে আর ঘন, কিন্তু এখন মাথার এক পাশ কাটা, ন্যাড়া করে দেওয়া হয়েছে তাকে। কাঁচির ধার বা ব্লেডের খোঁচা এখনো স্পষ্ট মাথার ত্বকে। মিতালির কান্নার শব্দ নেই, হবেই বাকি করে। মুখ যেন কাপড়ের স্তরে, শব্দ আত্মহারা হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে একের পর এক চিত্র ভেসে উঠছে। মায়ের উদ্বিগ্ন মুখ, ভাইয়ের বিস্ফোরিত চোখ, আর মৃত বাবার থমথমে নিস্তব্ধতা। অন্ধকারে ঘেরা লঞ্চটা কোথায় যাচ্ছে মিতালি জানে না, শুধু জানে কোথাও কোনো মুক্তি নেই। তার গা থেকে ঝরে পড়ছে ঘাম, যেন শরীর জুড়ে আগুনের পরত। ইঞ্জিনের তাপ শরীরকে জ্বলন্ত করে তুলেছে। মস্তিষ্কের ভেতরটা থরথর করে কাঁপছে, মনে হচ্ছে এখনই মগজ গলে নাক কান দিয়ে গড়িয়ে পড়বে। শরীর জুড়ে কাটা দাগগুলো ঘামের সংস্পর্শে অসহনীয় হয়ে উঠেছে, প্রতিটা স্পর্শে যন্ত্রণার নতুন তরঙ্গ। কতবার এই নরখাদক শকুনগুলো তাকে ছিঁড়ে খেয়েছে মিতালির হিসেব নেই। এক একটা আঘাতে তার আত্মা একটু একটু করে থেতলে গেছে। হঠাৎ পায়ের শব্দ, ধীর ঠান্ডা পরিচিত আতঙ্কে মোড়ানো। মিতালি থমকে যায়, নিঃশ্বাস আটকে রাখে। ওরা আবারও আসছে, আবার নখর বসিয়ে রক্ত টেনে নেবে। মিতালি চোখ বন্ধ করে। এবার হয়তো সব শেষ, হয়তো এটাই শেষবার। তবে এর চেয়ে নদীর জলে ভেসে যাওয়াই ভালো। শান্ত নিশ্চুপ চির বিশ্রামের প্রয়োজন। শরীর মন আত্মার আর তো সহ্য হয় না। মিতালি আধা বোঝা দৃষ্টিতে সম্মুখ পানে তাকাতে দৃষ্টিগোচর হয় একটি জোড়া কালো পা, চামড়ার স্যান্ডেলে মোড়ানো। মুহূর্তেই তার দেহ নিস্পন্দ হয়ে আসে, যেন হাড়ের গাঁটে জমে থাকা আতঙ্করা তাকে ঘিরে ধরছে। মিতালি সম্পূর্ণভাবে চোখ খুলে পরিস্থিতি অনুধাবন করার আগে সেই অজ্ঞাত পরিধানে চেক লুঙ্গি পরিহিত পুরুষটি পাশবিক নির্দয়তায় চামড়ার স্যান্ডেল সমেত পা তুলে মিতালির মুখমণ্ডলে আঘাত হানে। মুখ থেতলে যায় বেদনার অমানবিক অভিঘাতে। মিতালি শ্বাসরুদ্ধ, আর্তনাদে ফেটে পড়ে, কিন্তু তার চিৎকার গিলে নেয় নিকষ অন্ধকার। যখন সেই হিংস্র শক্তির উন্মত্ত প্রয়োগে একপাক্ষিক যুদ্ধ সমাপ্ত হয়, তখন লোকটি পানের পিক ছুঁড়ে ফেলে মিতালির সম্মুখে বসে পড়ে। নির্মম ভঙ্গিতে মিতালির মুখ জোরপূর্বক চেপে ধরে উঁচু করে তুলে পরখ করে। খুঁটিয়ে দেখে এই মুখে এখনো কতটা প্রাণ অবশিষ্ট রয়েছে। লোকটা দাঁত পিষে বলল, দুনিয়ার জাহান্নাম এটা। কেমন লাগতাছে এখানে আইসা? মাঝে মাঝে কিছু জিনিস দেখা উচিত না। তোর ভাগ্য ভালো, নিষিদ্ধ জিনিস দেখার পরও তোর চোখ দুইটা এখনো অক্ষত আছে। তুই মুখ খুলে তোর চিত্রা আপারও
পরের বার এখানে আসতে হইতে পারে। আরও কিছু পায়ের ধ্বনি শ্রুতিগোচর হতেই আকবর সংবরণহীন উদ্বেগে দ্রুত উঠে দাঁড়ায়। সে খোকনের অনুগত সঙ্গী, সেই রাতের সমস্ত অন্ধকার গল্পের নীরব সাক্ষীও সে। ঠিক তখনই ইঞ্জিন রুমের দ্বারপথে আবির্ভূত হয় এক সুদেহী সৌম্য দর্শন পুরুষের, যার উপস্থিতিতে শীতল ধাতব ঘরটিরও হঠাৎ রুদ্ধতায় শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, বাঙালি আভিজাত্যে মোড়া, পরিশালিত রুচির নিদর্শন স্বরূপ। পেছনে তার অনুগামী আরও কয়েকজন রয়েছে, তবে সমগ্র ঘরের দৃষ্টি, এমনকি ভয় সংকোচ রক্তাক্ততা ছাপিয়ে নজর কেবল কেন্দ্রীভূত হয় সেই ব্যক্তির দিকেই। মিতালির কর্ণদেশ দিয়ে রক্ত ঝরছে অবিরত, ধুলো মলিন চুলে জড়িয়ে গেছে সেই লাল স্রোত। দৃষ্টি আধো ঝাপসা, শরীর প্রায় নিস্পন্দ, তবু অবশ মুখমণ্ডল তুলে চেষ্টা করে একটিবার চোখ রাখার সেই অচেনা অথচ চিরপরিচিত চোখ দুটির দিকে তাকানোর। যেই মুহূর্তে তার দৃষ্টি সেই পুরুষের চোখের গভীরতাকে ছুঁয়ে যায়, ঠিক তখনই যেন সমস্ত শরীরের স্নায়ুতন্ত্র থমকে যায়, তার সমস্ত অভ্যন্তরীণ হাহাকার স্তব্ধ হয়ে দাঁড়ায় এক নিঃশব্দ বিস্ময়ে। মিতালি নিয়ন্ত্রণহীনভাবে মনে মনে শুধায়, আপনি? ঘুম নেই চোখে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে নিহান, যেন রাতের ভার তার দেহে চেপে বসেছে। ঘরের নিস্তব্ধতা, মাঝে মাঝে জানালার ফাঁক গলে আসা হাওয়ায় কাঁপছে পর্দা, কিন্তু তার মন স্থির নয়। নিহান বইয়ের পাতায় কিংবা কারো বলা কথায় শুনেছিল, ভালোবাসার মানুষকে খারাপ থেকে ভালোতে রূপান্তরিত করতে পারে। কথাটা তার মনে গেঁথে আছে, তবে এই নিঃসঙ্গ রাতের নীরবতায় সে একটাই প্রশ্ন বারংবার করছে নিজেকে, কই ভালোবাসার জন্য ভালো থেকে খারাপ হয়ে ওঠার গল্পগুলো নিয়ে তো কেউ মেতে ওঠে না। নিহান ঘুমন্ত ফারিয়ার প্রতি একবার দৃষ্টিপাত করে, আলতোভাবে তার গালে স্পর্শ রেখে মমতার পরশে চাদরটি আরো ভালো করে গায়ে জড়িয়ে দেয়। অতঃপর ধীরে ধীরে মশারির আবরণ সরিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে সে। গায়ে তার সাদামাটা স্যান্ডো গেঞ্জি, পরনে একটা দাগকাটা লুঙ্গি। নীরবতার সঙ্গে ঘরে আলোড়ন সৃষ্টি না করে বারান্দায় এসে দাঁড়ায়। সেই বিভাবরীর মধ্যে নিহান একটা সিগারেটে আগুন ধরায়। ধোয়ার ঘূর্ণি ছাড়তে ছাড়তে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বোধ্য আকর্ষণীয় সেই বিদ্যুৎ ছটায় মোড়ানো রাতের আকাশের দিকে। চিন্তার অতল গহ্বরে বহুক্ষণ ডুবে থাকে, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনে সে, যেন সমস্ত উত্তাল বিক্ষোভকে ফারিয়া শান্ত নিদ্রার মাঝে নিমগ্ন করে দিতে চায়। নিজের হৃদয়ের অব্যক্ত ক্লান্তি আর ব্যথা মিশিয়ে ফিসফিসিয়ে উচ্চারণ করে, তুমি কি জানো ফারিয়া, মানুষ নিজেকে কিভাবে হারায়? নিহান থেমে যায়, নিঃশ্বাস নিংড়ে মনে মনে পুনরায় ফারিয়াকে উদ্দেশ্য করে শুধিয়ে ওঠে, আমি লোভী, তোমার ভালোবাসার লোভ আমাকে ধ্বংস করেছে। করুক, তবুও লোভ করবো আমি, পাপ করবো আমি। পাপ করে যদি তোমাকে পাওয়া যায়, তোমার ভালোবাসা পাওয়া যায়, তবে আমি নিহান শেখ ততটাই খুশি। নিহান হঠাৎ করে রুমের নিস্তব্ধতা ছিন্ন করা মৃদু শব্দে দৃষ্টি মেলে অন্ধকার ঘরের দিকে তাকায়। বুঝতে পারে ফারিয়া সম্ভবত ওয়াশরুমে গেছে। একরাশ বিরক্তি আর মমতার মিশ্র অনুভব ছুঁয়ে যায় তার মন প্রান্তে। ইস, মেয়েটা একটি বার ডাকতে পারে না। এই অন্ধকারে হাঁটাহাঁটির অভ্যাস কবে যাবে তার? মনেই বলে ওঠে নিহান। ওয়াশরুম থেকে ফিরে ফারিয়া চোখে হাত ঘষতে ঘষতে খাটের ঠিক সামনে এসে থামে, চোখে ক্লান্তির ছাপ। নিহান, তুমি কি বারান্দায় আছো? এত রাতে সেখানে কি করো? নিহান ধীর কণ্ঠে উত্তর দেয়, কিছু না, তুমি ঘুমাও গিয়া। ফারিয়া ফিরে যায় না, শব্দহীন পায়ে গিয়ে আসে বারান্দার দিকে। পেছন থেকে ধরা দেয় নিঃশব্দে, বাহু জড়িয়ে ধরে প্রিয় মানুষের গন্ধের গহীন আবেশে ডুবে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে আকুলতা। চলো না, রাত অনেক হয়েছে, চলো ঘুমাই। নিহান কালো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে ধুমায়িত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় বারান্দার নিচে। তারপর ধীরে ধীরে ফারিয়াকে নিজের সামনে টেনে আনে, দুহাত বাড়িয়ে আলতোভাবে তার চিবুক ছুঁয়ে দৃঢ় কোমল দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করে, বলো না ময়না, ভালোবাসার ক্ষমতা কি প্রতিশোধের আগুনকে নিভিয়ে দিতে পারে? রাতভর পেটের যন্ত্রণা একেবারে অসহায় হয়ে পড়েছে আয়েশা। অভ্র তাকে শেষবার তেঁতুলে চাটনি খাইয়েছিল, সেই চাটনি এখন তাকে বিপদে ফেলে দিয়েছে। নির্ঘাত সরকারের বাচ্চাটা সেই চাটনিতে কিছু মিশিয়ে দিয়েছিল, যার পরিণতি পেটের দুর্বিষহ যন্ত্রণা। রাত থেকে বাথরুমে ছুটাছুটি শুরু হয়েছে আয়েশার, এখনো থামার কোনো লক্ষণ নেই। শরীর প্রায় নিঃশেষিত, তবুও বারবার পেট মুচড়ে উঠছে। অভ্রকে গালাগাল করতে করতে সে আবারও বাথরুমের দিকে রওনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। আয়েশা একেবারে বিধ্বস্ত। শেষবারের মতো বাথরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে চিৎপটাং হয়ে পড়ে। তখনই গাড়ির হর্নের শব্দ শোনা যায়। এক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে ওঠে। শরীরের দুর্বলতা উপেক্ষা করে সে এক পা দুই পা করে জানালার সামনে এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে সে যা দেখে তাতে তার চোখ ছলকে ওঠে। বাড়ির সামনে দুটো মার্সিডিজ গাড়ি থেমেছে। প্রথম গাড়িটা থামতে একজন লোক এসে দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ফারাজ এলাহি। আয়েশার কপালে ভাঁজ পড়ে যায়, গলার মধ্যে থেকে উদ্বিগ্ন উচ্চারণ ভেসে আসে, উনি এই ভোরবেলা কোথা থেকে আইলো আবার?
নির্জন গৃহকোণে ভোরের স্তব্ধতা যখন সর্বত্র ছায়া বিস্তার করে, তখনই সহসা নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে একটা চাপা স্বরের প্রতিধ্বনি। চিত্রা, কেন করলা এমন? ছাইরা না গেলে কি হইতো না? ঘুমের গাঢ় আবেশে আচ্ছন্ন জান্নাতের কর্ণকুহরে শব্দটি ধীরে প্রবেশ করলো, তবে স্পষ্টভাবে নয়। আধো ঘুম জড়ানো চোখে সে পাশ ফিরে তাকায়। শুয়ে আছে সোহাগ। জান্নাতের দৃষ্টি পড়ল সোহাগের মুখের উপর। ঝাঁকড়া চুলে ছায়া পড়া কপাল, শ্যামবর্ণ দেহরেখায় বৈশিষ্ট্যপূর্ণ দীপ্তি, দীর্ঘ সরু দেহের জড়তা, ভেদ করে ফুটে ওঠা গলার কণ্ঠমণি, অব্যক্ত কোনো বিষাদে ঘেরা নীরব কাব্য রচনা। তার ওই দুটি গালের টোল নির্মম সৌন্দর্যের প্রতীক, যা দেখলে সহজে নারীর অভ্যন্তরে নীরব মৃত্যু ঘণ্টা বাজে। সোহাগ স্বভাবতই স্বল্পভাষী। নিঃসঙ্গতা তার একমাত্র নিকটতম সঙ্গী। সে ছাদে উঠে রাতের আকাশ দেখে, ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দেয় দুঃখ, একাকিত্ব, কিছু অপ্রকাশ্য কথা গান করে নিজের জন্যে। না বলা কথাগুলো সুর তৈরি করে। এ জীবনে তার কোনো আকাঙ্ক্ষা নেই, নেই ভবিষ্যতের রঙিন স্বপ্ন। খুব ইচ্ছে ছিল সাদামাটা কোনো নারীকে নিয়ে গড়ে তুলবে নিভৃত এক সংসার, দূরে কোথাও পরিচয়ের গণ্ডির বাইরে। সেই চাওয়াই কি তবে তার অপরাধ ছিল? জান্নাত ধীর পায়ে উঠে যায়, আলতো পায়ে যায় স্নানের ঘরে। দীর্ঘ সময় পরে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। চোখে মুখে রাতের স্মৃতি, সেই রাত যা তার কাছে বহুদিনের লালিত এক আকাঙ্ক্ষা ছিল। সে তো কখনো ভাবেনি সোহাগ তার হবে, তাকে ছুঁয়ে দেখবে, তার শরীর মন ছুঁয়ে যাবে এমন অধিকার নিয়ে, যে অধিকার একজন স্ত্রীর হয়, যা শুধু বৈধতা দিয়ে নয়, আত্মিক অঙ্গীকার দিয়ে গড়া। জান্নাত আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে। সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়, কিছু পল চেয়ে বসে গায়ে হাত রেখে পরিশ্রান্ত স্বরে ডাকে, উঠবেন না? বেলা হয়েছে তো, উঠেন এইবার। 2-4 ডাকের পর সোহাগের ঘুম ভাঙে। সে ঘুম ভাঙা চোখে জান্নাতের দিকে তাকায়। মাথাটা তার ঝিমঝিম করছে। সে তন্দ্রাচ্ছন্ন গলায় বলে, কয়টা বাজে? 8টা বাইজা গেছে। এত সকালে তুমি গোসল করছো যে? রাতে যেই ঝড় হইছে সেই ঠান্ডা এখনো বাহিরে। জান্নাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় প্রশ্ন ছুড়ে দেয়, আপনি জানেন না কেন গোসল করছি? সোহাগ চুপ করে ভাবে, তবে যুক্তিযুক্ত কারণ খুঁজে পায় না। না, কেন? কিছু মনে নাই আমার। রাতের কথা কিছু মনে নেই? জান্নাতের ভরাক্রান্ত গলা। সোহাগ কপালে হাত রেখে মাথা নাড়ে। হুম, আমি মুখ ধুয়ে আসি, তুমি একটু চা বানায়া দাও তো। এত মাথা ধরছে। জান্নাতের চোখ ছলছল করছে। তার মানে সোহাগ নেশায় অন্ধ হয়ে নিজ জ্ঞান হারিয়ে তাকে ছুঁয়েছিল। ভালোবেসে নয়, চিত্রাকে মনে করে তার কাছে এসেছে। তবে অভ্র ভোরের আলো ফোটার আগেই ফিরে এসে ক্লান্ত শরীরটা বিছানায় ছুড়ে দিয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুম তার চোখের পাতায় নেমে আসে, কিন্তু বজ্রের চোখে তখনও ঘুম নেই। বাইরে প্রভাতের নরম আলো ধীরে ধীরে ঘরের জানালা বেয়ে ভেতরে ঢুকছে, অথচ বজ্রের ভেতরটা তখনও অন্ধকারেই রয়ে গেছে। সে ভাবতে থাকে, নিস্তব্ধ ভোরবেলায় তার মতো আর কারা জেগে আছে কে জানে। হয়তো এই বাড়িতেই কেউ, কিংবা অনেক দূরে কেউ একজন। চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নামে সে। কিচেনে এসে কফি মেকার চালু করে, তারপর নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। চারিপাশ নিস্তব্ধ, তবু তার ভিতরে কোথাও যেন কিছু অস্থিরতা দানা বাঁধছে। সে দুহাতের দিকে তাকায় অন্যমনস্ক দৃষ্টিতে, যেন সেই হাত দুটি তাকে কিছু বলতে চায়। ঠিক তখনই পেছন থেকে এক নরম মেলি কণ্ঠ ভেসে আসে, হাতে কি লেগে আছে ভাই যে এত মনোযোগ দিয়ে দেখতেছেন? বজ্র চমকে ওঠে না, ধীরে মাথা তুলে তার দৃষ্টির সামনে এসে দাঁড়ায় আয়েশা। উজ্জ্বল শ্যামবর্ণ পটল চেরা চোখ জোড়া, যেন সব প্রশ্নের উত্তর জানে। সবসময় যেভাবে চুলে বেনি করে রাখে, আজও ঠিক তেমনি। গায়ে লতা পাতার ছাপাওয়ালা হালকা সবুজ কামিজ, দেখে মনে হচ্ছে এই রংটা তারই জন্য তৈরি। আয়েশা না? আয়েশা মৃদু হেসে জবাব দেয়। বসো। আয়েশা হাসি মুখে একপাশে বসে পড়ে, তারপর সুরভিত গলায় বলে, আমাকে ডাক দিল ভাই, পারতেন। একা একা কষ্ট করার কি দরকার ছিল? বজ্র কফির কাপের দিকে তাকায়, এক চুমুক দিয়ে বলে, নিজের কাছে আমি নিজে করতে পছন্দ করে আয়েশা, তবে ঠিক সময় তোমাকে দরকার পড়লে অবশ্যই ডাকবো। আয়েশা চুপ করে যায়। ঠোঁটের কোণে ক্ষণিকের হাসি, আর চোখের মাঝে একরাশ ভাবনা খেলে যায়। তার ভেতরে দ্বিধা। এই ভোরবেলা সবাই কোথা থেকে ফিরেছিল জানতে ইচ্ছা হয় ঠিকই, কিন্তু নিজেকে সংযত রাখে। সে জানে এই বাড়ির নিয়ম, ভদ্রতার সীমারেখা না ভাঙা। এখানে সে একজন কর্মচারী, আর বাকিরা মনিব। মনিবের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার কাজ নয়। অযথা প্রশ্ন করলে যদি ভুল বুঝে, যদি তাকে বাড়াবাড়ির অভিযোগে বিদায় নিতে হয়। আয়েশা দৃষ্টিটা নামিয়ে নেয়, কিন্তু তার মুখে জমে থাকা প্রশ্নের ছায়া হয়তো বজ্র ঠিকই পড়ে ফেলে। খানিকটা সময় নীরবতা বিরাজ করে। একসময় নীরবতা ভেদ করে বজ্র, ভোরে জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তুমি ছিলে না? আয়েশা মুহূর্তের জন্য কোঠর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। বজ্র, কায়সার কি করে জানলো ভোরে যে সে তাদেরকে দেখেছে? আরে ভয় পাচ্ছে মনে হচ্ছে, মজা করেছি।
ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল 10টা ছুঁয়েছে। ড্রাগস দেওয়া হয়েছিল গত রাতে, যার প্রভাব থাকার কথা ছিল মাত্র 6 ঘন্টা। সেই সময়সীমা বহু আগে অতিক্রান্ত, অথচ চিত্রার চোখে এখনো ঘুমের রেশ। নিস্তব্ধ শয্যায় তার দেহ। ফারাজ চুপচাপ বসে আছে বিছানার কিনারায়। চিত্রার কাচের মতো স্বচ্ছ ত্বকের উপর লাল হয়ে থাকা ইঞ্জেকশনের ক্ষতচিহ্নে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। ব্যথার স্থানে চুমু দিয়ে বলে, বিশ্বাস করো বিবিজান, তোমায় কষ্ট দিয়ে আমার ভালো থাকা ভালো নেই। মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে যা না পড়াই শ্রেয়। আমার জীবনে তেমনি বহু অধ্যায় আছে, তবে কথা দিলাম সেই অধ্যায় তোমাকে কখনো ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না। তুমি কালো পাথরে মোড়ানো ফারাজ এলাহিকে কখনোই জানতে পারবে না। কেবলই জানতে পারবে নিজের স্বামীকে। তোমার চোখে ঘৃণার নয় ভালোবাসার পাত্র হয়ে বাঁচতে চাই। ফারাজ চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে রাতে সেই দৃশ্য। দোতলা অফিস ভবন, তার নিচে অবৈধ গুদামঘর, চারিদিকে টাকার পাহাড়। এগুলোকে খাস বাংলায় কি বলে? জাল টাকা। যেটাই হোক, তাতে ফারাজের কিছু যায় আসে না। তার লোকেরা ইতিমধ্যে জায়গাটা ঘিরে ফেলেছে। সামাদ মুজিবর রাজনীতিবিদ, তার অবৈধ ব্যবসা। কিছুদিন আগে ফারাজের সঙ্গে বড় একটা চুক্তি হয়। তার বিদেশ থেকে মাল আসে। সামাদ মুজিবরও চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করে নিজের কাজে লেগে যায়। তবে ফারাজ এলাহির সঙ্গে চাল খাটানো কি আদৌ সহজ? চুক্তি অনুযায়ী যেই টাকা ফারাজ এলাহির পাওয়ার কথা ছিল, তার মধ্যে অর্ধেকের বেশি জাল নোট। বেইমানদের ফারাজ কখনোই ক্ষমা করে না। তার উপর যদি বেইমান তার সঙ্গে বেইমানি করে থাকে, তবে তো কখনোই না। ফারাজের দেশে আসার খবর শোনার পরই সামাদ পালিয়েছিল। এই তো সেদিন তাকে খুঁজে পাওয়া যায়। ফারাজ যত্ন সহকারে স্ফটিক স্বচ্ছ গ্লাসে মদ ঢালছে, যত্ন সহকারে। পাশেই দাঁড়িয়ে আছে অভ্র, কালো ব্লেজারে আচ্ছাদিত, চোখে শীতল নিরপেক্ষতা। তার পেছনে আধারিতে দাঁড়িয়ে আছে বজ্র, 2 হাত বুকের মাঝে গুজে রাখা, দৃষ্টি নিবদ্ধ সামাদের বিধ্বস্ত শরীরে। একজন মানুষ কতটা হিংস্র হলে আরেকজন মানুষ কেমন পাশবিক নির্যাতন করতে পারে, এই কথা যদি কেউ জিজ্ঞাসা করে, বজ্র বলবে ফারাজ এলাহিকে না দেখলে তার উত্তর জানা সম্ভব নয়। ফারাজ নিখুঁতভাবে হত্যা করে, কাঁপে না তার বুক, কাঁপে না তার হাত। অথচ সেই মানুষটিও কারো চোখে চোখ রেখে বলে ভালোবাসি। কি অদ্ভুত পরিহাস! বজ্রের মাঝে মাঝে হাসি পায়। নিজেকেও দেখে এখন হাসে সে। নিউরোসার্জনের মতো উচ্চতর বিদ্যা অর্জন করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে এই রক্তাক্ত প্রহসনে। মানুষের জীবন বাঁচানোর বদলে সেও জড়িয়ে পড়েছে এসবে। সামাদের দেহ প্রায় নিষ্প্রাণ, প্রাণ আছে বললেই চলে। মাত্র নামমাত্র রুহু বাকি। গত 2 দিন ধরে ফারাজের আদেশে তার অনুগতরা ইচ্ছে মতো অত্যাচার চালিয়েছে তার উপর, তবুও মারেনি। কারণ যান নিয়ে খেলা করার চূড়ান্ত অধিকার কেবল ফারাজের। ফারাজ গ্লাস হাতে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে সামাদের সামনে গ্লাসটা তুলে ধরে, চোখে উপহাস। সে জিজ্ঞাসা করে, তৃষ্ণা পেয়েছে? নাও মদ খেয়ে তৃষ্ণা মেটাও। আলু বোখারা। সামাদ মাথা নাড়ায় উপর নিচ। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া ছিলে নিয়ে সেখানে মধু মাখিয়ে দেওয়া হয়েছিল। তারপর ছেড়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর মৌমাছির ঝাঁক। ক্ষতস্থানে হুলবিদ্ধ হয়েছে, ফুলে ফেপে উঠেছে তার দেহের এক একটি অঙ্গ। শরীর ফুলে ফেপে উঠেছে একেবারে পচন ধরা আলুর মতো। মাছিরা চারিপাশে ভনভন করছে, বাতাসে ঘোরাফেরা করছে বিভৎস গন্ধ। তৃষ্ণা পেয়েছে সামাদের, কিন্তু তার ভেতরে দ্বিধা। এই মদের মধ্যে কি কিছু মেশানো? সে মুখ সরিয়ে নেয়। তার দৃষ্টিতে ভয়, অবিশ্বাস। ফারাজ তা দেখে হেসে উঠে, মুখ বাঁকিয়ে বলে, আর আমি ভালো জিনিস গিলবা কেমন করে? কুত্তার পেটে ঘি হজম হয়? তোমার জন্য মৌমাছি আপাদের মধু মাখা চুমুই ঠিক আছে। ফারাজ নিজের হাতে গ্লাস তুলে নেয়, ঢকঢক করে গ্লাস খালি করে দেয়, তারপর উঠে দাঁড়ায়। ভাই বাসায় ফিরবেন না? ভাবির যদি ঘুম ভেঙে যায়, পাশে আপনাকে না পেয়ে ভয় পাবে না? অভ্র নিচু গলায় বলে। ফারাজ হালকা হেসে উত্তর দেয়, টেনশনের কিছু নেই কুদ্দুসের বাপ, তোমার ভাবিকে চাঁদের দেশে ঘুরতে পাঠিয়ে দিয়েছি আমি। ঠিক তখনই পেছন থেকে বজ্র এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুই কি ড্রাগস দিয়েছিস ওকে? তোর মাথা ঠিক আছে ফারাজ? তুই কি পাগল নাকি? চিজটাকে তুই সত্যি ভালোবাসিস? ফারাজ ঘুরে দাঁড়ায়, চোখে মুখে হঠাৎ ভয়ানক কাঠিন্য ছড়িয়ে পড়ে। ডোন্ট মেক আ নয়েজ। নাম ধরে ডাকিস না, ভাবি হয় ও তোর। ওর নাম অধিকার সবকিছু আমার জন্য বহু আগেই হালাল হয়ে গিয়েছে। সামনে হোক বা পেছনে, ওর নাম মুখে আনবি না। ফারাজ সিগারেট জ্বালিয়ে এক টান দিয়ে বজ্রর কাঁধ চাপড়ে পুনরায় বলে, ভালোবাসি বলেই ঘুম পাড়িয়ে রেখেছি। ভালো না বাঁচলে কবরে পাঠিয়ে দিতাম। আর আমার বউকে নিয়ে ভাবার অধিকার আমি হিনা অন্য কোনো পুরুষের নেই। বজ্র কোনো জবাব দেয় না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে। সময়ের সাথে ফারাজকে সে চিনতে পারছে না। আর মানুষটা উন্মাদনায় পুরো দমে পাগল হয়েছে। অভ্র ফারাজকে ডেকে গুদামঘর থেকে বেরিয়ে আসে, গম্ভীর স্বরে বলে, ভাবিকে মুক্তি দিন ভাই। ফারাজ হাসে। মুক্তি? বন্দি করেছে মুক্তির জন্য না। মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোর ভাবির মুক্তি হবে না রে ভাই। অভ্র প্রায় কেঁপে ওঠে। না রে ভাই, এবার আর মিনতি নয়, বরং বজ্রকে গিয়ে বল আমাদের চোখ সহ সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে সংগ্রহ করতে।
তারপর টাকাগুলো সহ ছিন্ন বিচ্ছিন্ন দেহটা গুদামে রেখে আগুন লাগিয়ে দিবি। শালা পুড়ে মরুক নিজের মারের সাথে। আর এগুলো আমাদের লোকদেরকে নিয়েই গড়াবি, তারপর ওদেরকেও পুড়িয়ে মারবি। কেমনে ভাই, ঝামেলা হবে না? দেখ কুদ্দুসের বাপ, পাছা ভরা ময়লা থাকলে যেমন জিলাপি বানিয়েও খাওয়া যায়, ঠিক তেমনি টাকা থাকলেও সব করা যায়। আমাদের লোকগুলোকেই তো আমি প্রথমে মোটা টাকায় কিনেছিলাম। ওরা আমায় সামাদ দিল, আমি ওদের মৃত্যু দেব। আমি আবার কারো কাছে ঋণই থাকি না। ওইসব ছোট লোকই বিষয়। কিন্তু ওরা তো সাহায্য করেছে আমাদের। রসুন কোয়া কোয়া পাছা কিন্তু এক জায়গায়। যতই টাকায় কেনায় লোক হোক না কেন, যেহেতু এত বছর আমাদের খেয়ে পড়ে তার সঙ্গেই বেইমানি করতে পেরেছে, তাহলে আরো ভালো অফার পেলে আমার সঙ্গে করবে না তার গ্যারেন্টি কি প্রিয়? ফারাজ কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। চিত্রা নড়চড় করছে, চোখ মেলতেই ব্যথায় কুঁকড়ে উঠে তার শরীর। ফারাজের চিত্রার এই অবস্থা দেখে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। ব্যথা পেয়েছে একজন আর অনুভব করছে অন্যজন। এরই নাম বুঝি ভালোবাসা? চিত্রা চিত্রা বসার চেষ্টা করে। ফারাজ তৎপর হয়ে বালিশে গুজে দেয় পিছনে, তার কাঁধে হাত রাখে কোমল ভঙ্গিতে। কয়টা বাজে? চিত্রা ক্লান্ত গলায় বলে, কেন, তোমার কয়টার দরকার বিবিজান? উঠতে দেরি করে ফেলেছি আজও কেউ, তাই না? হাত নাড়তে পারছি না ফারাজ। ঘুমের কারণে মনে হয় এমন হয়েছে। আস্তে ওঠো পাখি, এখনই এমন দশা হলে 11 বাচ্চার জননী কেমন করে হবে? চিত্রা চোখ বন্ধ করে বলে, শুরু হয়ে গেছে আবার। ফারাজ স্নিগ্ধ কণ্ঠে ফিসফিসায়, হয়নি এখনো, ফ্রেশ হয়ে এসো, খেয়ে শক্তি বাড়াও, তারপর দেখবে তোমার স্বামীর শুরু কাকে বলে। নিশুতি রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে মাহাদি বাড়ির পথে ফিরে আসে। ক্লান্ত চোখে শ্রান্ত পায়ে হলেও তার মুখে প্রশান্তির ছায়া। হাতে ধরা একটা দামি শাড়ির প্যাকেট, রানী গোলাপি রঙে মোড়ানো। মাহাদি চুপি চুপি উকি দিচ্ছে বাড়ির ভেতর। বউকে আজ একটা সারপ্রাইজ দিবে। বিয়ের পর এতদিনেও সে মারিয়াকে কিছু উপহার দিতে পারেনি। আজ প্রথমবার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু কিনে এনেছে এই শাড়ি। মনে মনে ভেবেছে মারিয়া নিশ্চয়ই খুব খুশি হবে, হয়তো সে মুচকি হাসবে, চোখে আনন্দ জমবে। কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতে মাহাদির কানে আসে দুটি মেয়েলি গলার কথোপকথন। সে থেমে যায়, ধীর পায়ে একটু এগিয়ে ভেতরে উকি দেয়। বাড়ির সামনে বসার জায়গায় মারিয়া বসে আছে, মুখ গম্ভীর, চোখ অবনত। পাশে বসে প্রতিবেশী এক মহিলা রাশেদা, যার কণ্ঠে অহংকারের গন্ধ। তোমার বিয়ের 1 বছর পার হয়ে গেল, জামাই এখনো একটা নাকফুল বানিয়ে দিতে পারলো না। আমার মেয়ে আছে না, ওর জামাই তো গহনার নিচে চাপা দিছে ওরে। কথাগুলো যেন কাচের টুকরার মতো গিয়ে বিধে মারিয়ার বুকে। সে কিছু বলল না, কিন্তু তার নিঃশব্দ দৃষ্টিতে চোখের নরম কোণায় জমে থাকা দুঃখ যে কাউকে থমকে দিতে পারে। মাহাদি কিছুটা দূরে দাঁড়িয়ে সে একবার হাতের শাড়ির প্যাকেটের দিকে তাকায়। পুরো আনন্দটাই মাটি। এক চিলতে হাহাকার জমেছে তার বুকেও। ভেতরে ঢুকতেই মহিলার কণ্ঠ থেমে যায়। সে এক ঝটকায় শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে উঠে দাঁড়ায়, মুখে মেকি হাসি। আচ্ছা যাই, অনেক কাজ বাকি বলে বেরিয়ে যায়। মারিয়া মাহাদির দিকে একবার তাকায়। মাহাদির ঘরে প্রবেশ করলে দরজা লাগিয়ে সেও ভিতরে ঢুকে পড়ে। রুমে গিয়ে মারিয়া আলনার কাপড়ে হাত দেয়। গুছানো জিনিসগুলো এই মেয়ে বারবার গুছায়। মারিয়া স্বামীকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলে, যাও গিয়ে গোসল করে আসো। ঘর জুড়ে নীরবতা। মারিয়ার মুখে অভিমান, চোখে অভ্যস্ত যন্ত্রণার ছাপ। মাহাদি বুঝতে পারে সে এসেছে খুশি দিতে, অথচ সাথে এনেছে আরও একরাশ বোঝা। সে দ্বিধায় পড়ে শাড়িটা এখন দেওয়া ঠিক হবে তো, কিন্তু কিছু না ভেবে এগিয়ে এসে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। মারিয়া খুলে দেখে শাড়িটা নিঃসন্দেহে সুন্দর, নরম ঝলমলে, তার মতোই সাদামাটা। তবু তার মুখে হাসি নেই, খুশির ছায়া নেই। মাহাদি অপেক্ষা করে। অবশেষে মারিয়া ঠোঁট ফাটে, গলা যেন জমে থাকা বরফের মতো ঠান্ডা। রাতে কোথায় ছিলে? মাহাদির কণ্ঠে ধরা পড়ে এক চিলতে হকচকানো ভান। নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি কবে থেকে ধরেছো? তার কণ্ঠে সন্দেহ নেই রাগও, আছে শুধু এক ধরনের ক্লান্তি। মাহাদি চুপ করে দাঁড়িয়ে থাকে। হাতে ধরা শাড়ির বক্সটা তখনও খোলা। ভিতরের রঙিন কাপড়টা যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু কারো কথার কোনো জবাব নেই। মারিয়া, তোমার জন্য শাড়িটা আনছি, পছন্দ হয়েছে? হ্যাঁ, হইব না কেন, কিন্তু শাড়ি কেনার টাকা পাইলা কই? কামাইছি তোমার সুখী করতে। আমি সারাদিন রাত কাজ করবো, তবুও তোমার চোখে আর জল দেখতে পারবো না। তুমি কাঁদলে বউ আমার অন্তর কাঁদে, ভীষণ যন্ত্রণা হয়, ভেতরে পুড়ে। মারিয়ার চোখ ছলছল করে ওঠে। সে হুট করে কেন যেন মাহাদিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মাহাদি জানে মারিয়া কেন কাঁদছে। সেই কথা ভেবেই হুট করে তার মস্তিষ্ক জ্বলে ওঠে। যার জন্যে তার মারিয়ার চোখের জল পড়েছে, তাকে মাহাদি ছাড়বে না, সেও কাঁদবে যেমন করে কাঁদছে তার মারিয়া। মারিয়াকে বুকে জড়িয়ে ধরে মাহাদি সেইভাবে হাসে। সেই হাসি ভয়ানক, সেই হাসি পৈশাচিক। সকালের ঝিমধরা আলো ঘর জুড়ে বিস্তার করছে। রোশনের ঘুম ভাঙে। হাত বাড়িয়ে পাশে খুঁজে প্রায় এই শূন্য
মোহনার শরীরের উষ্ণতা নেই, বালিশ নিঃসঙ্গ। রোশান চোখ মুছে ধীরে উঠে পড়ে, অভ্যস্ত পায়ে বারান্দা যায়। ঠোঁটে সিগারেট গুজে আগুন ধরায়। ধোয়ার কুণ্ডলিতে ভেসে যায় ভেতরের গুমট ভাবটা। গতরাতের ঘুমটা দীর্ঘ আর ভারমুক্ত ছিল। বহুদিন পরেই প্রশান্তি, হয়তো কারণ মদ বেশি খেয়েছিল তাই। মদ খেলে রোশনের মনে থাকে না কিছু। অতীতের ছায়াগুলো ঝাপসা হয়ে যায়, কষ্টগুলো ঠান্ডা হয়। অতীত ভুলে গেলে মানুষের ভিতরটা একটুখানি হালকা হয়, আর হালকা মনে ঘুমও আসে গভীর। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ ফেলে পেছনে শ্যাওলা ধরা পুকুর পাড়ের দিকে। সেখানে বসে আছে মোহনা, সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে। দুজনেই পাথর ছুটছে, জলে ঢেউ তুলে হাসছে। সেই হাসির শব্দে বাতাস উড়ে আসছে ঢেউয়ের মতো করেই। কি অপূর্ব সেই হাসি! এক মুহূর্তের জন্য রোশান স্থির হয়ে যায়। নারীর হাসিতে এমন কি থাকে যা এত তীব্রভাবে আকর্ষণ করে? খোদা যেন নিজ হাতে এক নির্মম মোহের ফাঁদ বুনেছেন, যেখানে চাইলেও চোখ ফেরানো যায় না। তার স্ত্রী হাসছে, রোশনের তো তাতে খুশি হওয়ার কথা, অথচ বুকের ভেতর হঠাৎ ছড়িয়ে পড়ছে শীতল জ্বালা। অতীতে ফিরে আসছে নিঃশব্দে কিন্তু নির্মমভাবে। সিগারেটটা ফেলে দিয়ে রোশন একটা দীর্ঘশ্বাস নেয়। চোখ তার মোহনাদের দিকে স্থির, অথচ দৃষ্টিতে অশান্ত আগুন। মৃদু স্বরে সে নিজেকে শুনিয়ে উচ্চারণ করে, তোর পছন্দের প্রতিটা জিনিস আমি কেড়ে নেব মোহনা। তোর প্রতিটা সুখের গল্পে আমি বিষ মিশিয়ে দেব। যা কিছু তুমি ভালোবাসো সেগুলোকে একে একে ছিনিয়ে নেব। ইস, আমার ভাই ফাইরাসকে এইসবে না জড়ালেও পারতে। আয়েশা সেই কখন থেকে অভ্রের ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সরকার ভাই তো গন্ডারের মতো নাক ডেকে হয়তো ঘুমোচ্ছেন। তার জাগার নাম নেই, কিন্তু আর অপেক্ষা করলে চলবে না। ফারাজ ভাই যেহেতু আদেশ দিয়েছেন, তাই যে করি হোক অভ্রকে নিচে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসাতে হবে। দরজায় টোকা দেওয়ার আগে আয়েশা কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করে। হঠাৎই ভেতর থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর। তার ভেতরটা ধক করে উঠে, চোখ কুচকে সন্দেহে ঠোঁট কামড়ে ধরে সে। মনে মনে ঝাঁঝিয়ে উঠে, তার মানে এই সরকারের বাচ্চাই মেয়ে নিয়ে ঘরে ইচিক দানা বিচিক দানা খেলতেছে। ওরে শেয়ানা সরকার, তোর মতো মালি তো দেশে দু চারটা আরো দরকার। বাড়তি আগ্রহে দরজায় আরো ভালোভাবে কান পেতে শোনার চেষ্টা করতে আচমকা দরজাটা ভেতর থেকে খুলে যায়। কোনো প্রস্তুতি না থাকায় টাল সামলাতে না পেরে আয়েশা প্রায় পড়ে যেতে বসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত বাহু তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে আয়েশা, কিন্তু পরক্ষণে তার নাকে আঘাত আনে ভ্যানিলা ল্যাভেন্ডারের তীব্র গন্ধ। পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখতে পায় গভীর সম্মোহিনী একজোড়া চোখ তার দিকে নিবদ্ধ। সেই চোখের গভীরতায় ডুবে যায় আয়েশা, তবে আকস্মিক ভেসে আসে একটা চিন্তিত কণ্ঠস্বর, ঠিক আছো তুমি? চিত্রার জন্য একগাদা উপন্যাস এনে দিয়েছে ফারাজ, অথচ সে তো একটা বই চেয়েছিল, গোটা লাইব্রেরি তো নয়। মাত্র দুদিনের জন্য এখানে থাকবে, সে এত বই দিয়ে কী করবে? বিছানার উপর বসে খাটের সঙ্গে হেলান দিয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে চিত্রা। গল্পের চূড়ান্ত টানটান মুহূর্তে আছে সে। বাইরে যাই ঘটুক, এখন তার মন পুরোপুরি ডুবে আছে বইয়ের পাতায়। ফারাজ মাত্রই কিচেন থেকে ফিরে এসেছে, কিছু একটা হাতে করে। চিত্রা তাকে দেখেও না দেখার ভান করে। অভিমানের এক পুরু চাদর জড়িয়ে নেয় নিজের চারিপাশে। ফারাজ এখনো তাকে বাড়ি ঘুরে দেখতে দেয়নি। চিত্রার মনটা বেশ খারাপ। অভিমানী মেঘবালিকা অভিমান করেছে, এটা ফারাজ ভালো করেই টের পেয়েছে। হাতের বাটিটা টেবিলে রেখেই হঠাৎ চিত্রার পা ধরে একটানে তাকে নিজের দিকে টেনে আনে ফারাজ। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে চিত্রা কিছু বুঝে উঠতে পারে না। হঠাৎ পাওয়া এই ঘনিষ্ঠতায় সে একটু থমকে যায়। প্লিজ ছাড়ুন। চিত্রার কণ্ঠে কাঁপন। কারে শুনতে পাচ্ছি না বেবি জান, জোরে বলো। চিত্রা বিরক্তিতে ঠোঁট চেপে অজাতীয় অস্পষ্ট শব্দ উচ্চারণ করে, কিন্তু তাতে ফারাজের বিন্দু মাত্র হেলদোল নেই। চিত্রা একবার কৌতূহল ভরে টেবিলের উপরে রাখা কাছের বাটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ওর মধ্যে কি আছে? খাবার। আজ শুধু খাবো না, বরং তোমাকেও খাওয়াবো। চিত্রার আগে মুখ বাঁকিয়ে বলে, আপনি সরুন উপর থেকে। হাতির মতো শরীর নিয়ে অবলা পিঁপড়াকে পিষে মারতে চান? তুমি মরতে চাইলে পিষে মারতেও রাজি আছি। ফারাজ আর কথা না বাড়িয়ে চিত্রাকে পরম মমতায় ভালোবাসার ছোঁয়ায় রাঙিয়ে তোলে। তার প্রতিটা স্পর্শে চিত্রার শরীর জুড়ে লাভার মতো উত্তাপ ছড়িয়ে পড়ে। এ কেমন শিহরণ, এ কেমন আকর্ষণ! ফারাজ ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়ে। চিত্রা নিজের শরীরটা বিছানার সঙ্গে মিশিয়ে দেয়। তার চোখ কথা বলছে, এই চোখের ভাষা কেবল ফারাজের জন্যই সৃষ্টি। চিত্রা একটু কেঁপে উঠে বলে, আমার হাতে ব্যথা করছে। ফারাজ নেশালু কণ্ঠে মৃদু হেসে জবাব দেয়, চিন্তা করো না, মলম লাগিয়ে দেবো, না হয় নিজেই ব্যথার ওষুধ হয়ে যাব। দরজাটা খোলা আছে নাকি? বলেই ফারাজ নিশ্চিন্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে নেয় কাচের বাটিটা। বাটিতে স্ট্রবেরি উপরে ঢেলে দেওয়া হয়েছে ঘন সাদা কনডেন্সড মিল্ক। সে সেখান থেকে একটি তুলে নিজের মুখে পুড়ে নিয়ে চিত্রাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, খাবে? চিত্রা মুখ ফিরিয়ে নেয়। না, খাবো না। ফারাজ মুখে তীব্র অভিব্যক্তি এনে ঠোঁট বাঁকিয়ে বলে, যা বেরি, তুই ময়লা খা।
আবুলের নাতনি কোথাকার। চিত্রার সামনে বজ্র বসে আছে, সে একেবারে নীরব। চিত্রাও চুপচাপ, কিছু বলছে না। ইদানিং চিত্রার রক্তচাপ ঠিকঠাক থাকছে না, এই নিয়ে ফারাজ অনেক চিন্তিত। তাই আবারও বজ্রকে ডাকা হয়েছে তার প্রেশার মাপতে। বজ্র রুমে আসার পরে কাচের বাটিতে রাখা স্ট্রবেরিগুলোর দিকে তার নজর যায়। সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে, হে মা, এইসব কি? ফারাজ সঙ্গে সঙ্গে জবাব দেয়, তোমার নাকের ঘি খাইবা নাকি? বজ্রের এহনো কথায় নাক মুখ কুচকে আসে। কথা না বাড়িয়ে সে চিত্রার প্রেশার মাপায় মন দেয়। ফারাজ একেবারে বজ্রর গা ঘেঁষে বসে আছে, যেন সে নিজেই ডাক্তার, বারবার নির্দেশ দিচ্ছে। এইভাবে করো, না না ওইভাবে করো। বজ্র বিরক্ত হলেও মুখে কিছু বলছে না। আরে বজ্রপাত, এতক্ষণ লাগে প্রেশার মাপতে? ফারাজের প্রশ্নে বজ্র মাথা তুলে তাকায়। ভাই, গায়ের উপর থেকে একটু সরবি, আগে আমাকে কাজটা করতে দে। কর, তবে সাবধানে, বেশি ছোঁয়াছুঁয়ি করিস না, কখন আবার কোন ভাইরাস ছড়ায়। বজ্র ধৈর্য ধরে চিত্রার প্রেশার মাপে। রিপোর্ট ঠিক আছে, তবে খাবার দাবার একটু নজর দিতে হবে। সে চিত্রার দিকে তাকিয়ে বলে, ভাবে দুধ ডিম বেশি খাওয়া দরকার, শরীরটা একটু দুর্বল। ফারাজ এক মুহূর্ত চুপ থাকতে পারে না। ওকে ওকে, তোর কাজ শেষ হলে এবার রাস্তা মাপ। বজ্র অবাক হয়ে তার দিকে তাকায়। চিত্রা লজ্জায় মাথা নিচু করে। এমন করে কেউ কারো সঙ্গে কথা বলে? এই লোককে কি কোনো নিয়মে ঠিক রাখা সম্ভব? ভাই, আপনি কিছু মনে করবেন না। চিত্রা ধীরে বলে, আপনি জানেন তো উনি একটু এমনই। বজ্রের মুখে মৃদু এক হাসি খেলে যায়। কিছু বলার জন্য মুখ খুলতেই ফারাজ তীর্যক চোখে তাকায়। দাঁত খেলানো বন্ধ কর ভাই, 32টা দাঁত একার তোর নেই। বজ্রর মুখ মুহূর্তে গম্ভীর হয়ে যায়। ফারাজ এবার চিত্রার দিকে ঘুরে তাকায়। বউ শোনো, এই বজ্রকে ভাই ডাকো তুমি কোন আক্কেলে? আজ থেকে ওকে চাচা ডাকবে। একটু থেমে আবারও বলে, না না, চাচাও না, আজকাল চাচাদের সঙ্গে মোহব্বত হয়। তুমি বজ্রকে আব্বা ডাকবে, দুনিয়ার সব পুরুষকেই আব্বার চোখে দেখবে। চিত্রা বিস্মিত, বিরক্ত। কেন এই নিয়ম শুধু আমার জন্যই কেন? আপনি ফারাজ বাচ্চাদের মতো কথা বলছেন কেন? ফারাজ গম্ভীর হয়ে বলে, আমার চোখে সব নারী হলো মায়ের মতো, শুধু তুমি বউয়ের মতো, তাই তোমাকেও হতে হবে আমার মতো। আমাদের চোখে পৃথিবীর সব নারী পুরুষ আমাদের বাচ্চার মতো। বজ্র একটাও কথা না বলে উঠে দাঁড়ায়। এখানে বসে অপমান সহ্য করার আর ইচ্ছা নেই তার। সে চলে যেতে উদ্যত হলেই চিত্রা তাকে থামাতে যায়। তখনই ফারাজ তার হাত চেপে ধরে। শালায়, তোমার হাত ধরে প্রেশার মাপছে, যেন এই দৃশ্য যে আমি কলিজা হাতে নিয়ে দেখেছি। চিত্রা ধৈর্য ফুরায়। তো কি সে আমার ঠ্যাং ধরে প্রেশার মাপবে? এই বউ, ধরাধরি কথা বাদ দাও, কেমন যেন শুনতে লাগে। চলো ওয়াশরুমে, তোমার হাত ধুয়ে দিই। আবার কি হয়েছে? হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু সব দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো হাতটা। ওই বজ্রপাতের নোংরা হাতের স্পর্শ তোমার গায়ে লেগেছে, ইচ্ছে তো করছে হাতটাই কেটে ফেলি। চিত্রা এবার ঠান্ডা কণ্ঠে বলে, আপনার মুসলমানের সময়ও কত মানুষ কত গুরুত্বপূর্ণ জায়গায় কতবার স্পর্শ করেছে। আমারে তো সেই সব ভেবেই কাটাকাটি করতে মন চায়, তাই না? তা কই, তারপরেও তো চুপ করে আছি, আমি মুখ খুলিনি তো। ফারাজ থতমত খায়, হকচকিয়ে বলে, চা দুষ্টু বউ, আস্তাগফিরুল্লাহ। আয়েশা লজ্জায় অভ্রর দিকে তাকাতে পারছে না। একদিকে ভুল বুঝাবুঝি, অন্যদিকে অসতর্কতায় সোজা গিয়ে পড়েছে অভ্রর গায়ে। পরিস্থিতি এমনই বিব্রতকর যে চোখ তুলে তাকানোই মুশকিল। ল্যাপটপের মধ্যে যে ভিডিও দেখছিল লোকটা, তাতে মেয়ের গলা শুনে আয়েশা না হয় একটু ভুলই ভেবেছিল, বেশি কিছু তো আর নয়। কিন্তু যা ভাবায় তা হলো, অভ্র কেন এত স্বাভাবিক, এত মৃদুভাবে কথা বলছে? সে তো চাইলেই রাগ দেখাতে পারত তার গায়ের উপর পড়ার জন্য। নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। ডাল মে কুচ কালা হে। বিষয় পাল্টাতে আয়েশা হঠাৎ জিজ্ঞাসা করলো, এই বাড়িতে কোনো কাজের লোক নেই কেন? মানে ওই বাড়িতে তো অনেকেই ছিল, রান্না বান্না আর গৃহস্থলীর কাজে সাহায্য করত। অভ্র কাজ ঝাঁকিয়ে বলল, ফরাজ ভাই, এই বাড়িতে বাইরের কেউ কাউকে অ্যালাউ করে না। আর তোমাকে যে গাড়িতে করে এখানে আনা হয়েছে সেটা তোমার সাত কপাল। কিন্তু কপাল তো আমার একটাই। আয়েশা মুচকি হেসে জিজ্ঞাসা করলো, তোমার পরিবারে কে কে আছে? এই প্রশ্নে অভ্র থমকে গেল। একটু চিন্তা করে গলার স্বর নিচু করে বলল, পরিবার? সেটা আবার কেমন জিনিস? একটা অন্যমনস্ক হাসি ঝরল তার ঠোঁটের কোণে। আয়েশা অভ্র সেই হাসির দিকে তাকায়, মনে মনে শুধায়, কে বলেছে শুধু নারীর সৌন্দর্য অপূর্ব? কখনো কখনো পুরুষের এক চিলতে হাসিও বিস্ময় ভরিয়ে দিতে পারে হৃদয়। হঠাৎ আয়েশা কপট রাগে বলল, আজ এত শান্ত ভালো মানুষ হয়ে গেছো যে, অথচ গতকাল সারা রাত আমি শুধু বদনা নিয়ে ছোটাছুটি করলাম। চাটনির মধ্যেও কি মিশিয়েছিল বলো তো? অভ্র হাসতে হাসতে জবাব দিল, কয় প্যাকেট খেয়েছিলি মনে আছে? আয়েশা গুনে গুনে বলল, 7 প্যাকেট।
বেঁচে গেছো, এটাই অনেক। এমন খাই খাই মেয়ে আমি জীবনেও দেখি নাই। অভ্র নাটকীয়ভাবে চোখ বড় বড় করলো। খট্টা দিও না চান্দু। আয়েশা মুখ ফুলিয়ে বলল, ওয়েট গুবালি, এই এত শুদ্ধ বাংলায় কথা বলছো কিভাবে? মুখে ঘি চিনি লাগিয়েছো নাকি? অভ্র এক পা সামনে এগোতে আয়েশা সতর্ক হয়ে দুপা পিছিয়ে গেল। তবু কিছু বলার আগে অভ্রর ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে না তাকিয়ে সে ফোন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আয়েশা তার পেছনে তাকে একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে বলল, এই সালাদ জ্বালাই আর একটুখানি ঝাঁকানাক্কা হইতে পারুম না মনে হয়। সব সময় মূর্খ বানাইয়া চেষ্টা করে শালা। এইটার সঙ্গে ভালো করে কথা বললেও কেমন করে। একবার তো গুইয়ের শাক খাওয়াইছি, পরের বার এটাকে ড্রিনের শরবত খাওয়ামো। বলেই মুখ ভেঙচিয়ে কোমর দুলিয়ে জায়গা ছেড়ে উঠে চলে যায় আয়েশা। চিত্রাকে নিজের কাছে এনে বসায় ফারাজ। ধীর কণ্ঠে জিজ্ঞাসা করে, হাতে ব্যথা বলেই তো আজ চুলগুলো ঠিক করে আঁচড়াতে পারোনি, তাই না? চিত্রা ধীরে মাথা নাড়ে। ফারাজ ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, কপালে একটা আলতো চুমু এঁকে ড্রেসিং টেবিল থেকে চিরুনি তুলে নেয়। আমি তো আছি বিবিজান, আমি থাকতে তোমার এত কষ্ট করার কি দরকার? চিত্রার কোমর ছুঁই ছুঁই করে নামা ঘন কালো চুলে চিরুনি চালায় সে। চুলে জট বেঁধে গেলে সাবধানে খুলে দেয়। মাঝে মাঝে ব্যথার জায়গাগুলোতে ঠোঁট ছুঁয়ে দেয় ভালোবাসার পরশ। চিত্রা চোখ বন্ধ করে অনুভব করে সেই মুহূর্তগুলো। কখনো ভাবেনি কোনো পুরুষ তার প্রতি এমন নিঃস্বার্থ যত্নশীল হতে পারে, এতটা ভালোবাসতে পারে। কজন পুরুষ আছে বউকে কাজ করতে দেয় না? এই তো দুপুরে নিজের হাতে একটা যেন রান্না করে খাইয়ে দিয়েছে তাকে। এই লোকের রান্নার হাত ভালো। চুল আঁচড়ানো শেষ হলে ফারাজ তাকে আলতো করে নিজের বুকে জড়িয়ে ধরে। চিত্রা চোখ বুজে ফেলে। ফারাজের বুকটা চিরচেনা আশ্রয়। ওখানে মাথা রাখলে যেন দুনিয়ার সব যন্ত্রণাগুলো দূরে সরে যায়, আর শান্তির ভারে ঘুম নেমে আসে চোখে। বিবিজান। ফারাজ নিচু স্বরে ডাকে। চিত্রা জবাব দেয় তার ঘুম জড়ানো কণ্ঠে, বাইরে যাব। কোনো কাজ আছে? চিত্রা ধীরে জানতে চায়। হ্যাঁ আছে। চিত্রার মুখটা একটু বিষণ্ণ হয়ে আসে। সেই মুখ দেখে ফারাজ মুচকি হাসে। তোমাকেও নিয়ে যাব সঙ্গে করে, তৈরি হও, আমরা ঘুরতে যাচ্ছি। চিত্রা ফারাজের দিকে অবিশ্বাস ভরা চোখে তাকায়। খুশিতে মুখটা জলজল করে ওঠে। সত্যি? সে শিশুর মতো চমকে জিজ্ঞাসা করে, না মিথ্যে। চিত্রার মুখটা মুহূর্তেই শুকিয়ে যায়। অভিমানী চোখে তাকাতেই ফারাজ তার চিবুক ছুঁয়ে আলতো স্বরে বলে, আরে আবুলের নাতনি, তিন সত্যি। ভোরের আলো ফোটার কিছু আগেই বাড়ি ফিরেছে রাজন আর জোহান। সারা রাত দুই ভাই কোথায় ছিল কেউ জানে না। সেই যে বেরিয়েছিল আর ফিরেনি। রাজন ফিরে ঠান্ডা পানিতে গোসল করে নেয়, তারপর কিছু না খেয়ে বিছানায় শুয়ে পড়ে। যেন ঘুম নয়, ঘুমের ছদ্মবেশে লুকিয়ে আছে কোনো গাঢ় ক্লান্তি। রাজনের আগেও তিনজন স্ত্রী ছিল, কেউই স্থায়ী হয়নি। তিনজনই নাকি মারা গেছে। কথাটা বাইরে যত সহজে বলা যায়, নদীর কাছে তা অস্বাভাবিক লাগে। বিশ্বাস করতে মন চায় না তার। সে জানে তার স্বামী মানুষ না। মাঝে মাঝে তার মনে হয় রাজন কোনো হিংস্র জানোয়ার, যে ঘর করছে কিন্তু সংসার বুঝে না। নদী নামাজ পড়ে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে একটা সন্তান চায় সে, একটি পুত্র সন্তান যাকে ঘিরে গড়ে উঠবে তার নিজের একটা ছোট্ট জগৎ। যদি সেই ছেলের সুবাদে তার ভাগ্য খুলে যায় তাহলে ক্ষতি কি? নদীও তো চায় তার স্বামী তাকে ভালোবাসুক, খুব করে ভালোবাসুক, না অত্যাধিক কিছু নয়। কেবল একজন স্ত্রীর যতখানি ভালোবাসার প্রাপ্য সে কেবল সেইটুকুই চায়। কিন্তু সে জানে যদি ছেলে সন্তান না হয় তাহলে হয়তো কখনোই সেই ভালোবাসাটুকুর জায়গা পাবে না। হয়তো চিরকাল সে একজন অযোগ্য রয়ে যাবে রাজনের চোখে, সমাজের চোখে, নিজের চোখে। বিকেল হয়ে গেছে। নদীর পেটে কিছু পড়েনি আজ। খেতে মন চায় না। রাজন এখনো ঘুমিয়ে, উঠতে পারে আবার নাও পারে। তবে এসে উঠলেই বাকি। আজ তো তার বাড়িতে টাকা পাঠানোর কথা, হয়তো ঘুম থেকে উঠলে পাঠাবে। এসব ভেবে আর কি হবে? নদী জানে টাকার লেনদেন নিয়ে পাপের ঋণ মেটানো যায় না। পাপ কখনো মুছে যায় না, ওটা গায়ে রয়ে যায় একরাশ কলঙ্ক হয়ে। নুরিটার রাতে জ্বর এসেছিল, সারা রাত কেঁদে কেটেছে তার। দুপুরে একটু ঘুম এসেছে, অথচ সেই ঘুমের মধ্যেও যেন ব্যথা লুকিয়ে আছে। একটা নিষ্পাপ শিশুর নিঃশব্দ আরতি। রাজন কখনো তার দিকে ফিরে তাকায়নি, কখনো বাবা হয়ে ওঠেনি সে। স্নেহ তো দূরের কথা, দায়িত্বের ছায়াটুকু সে মেলেনি নুরির ভাগ্যে। অথচ দেখো না ফারাজ আর রোশন, ওরা নুরিকে নিয়ে পাগল। একটুখানি কাশি হলেও অস্থির হয়ে পড়ে। নদীর বুকটা হু হু করে ওঠে। কপালটাই বুঝি পোড়া মেয়েটার। এমন এক নিষ্পাপ শিশুর ঠাঁই হওয়া উচিত ছিল না রাজনের মতো হিংস্র এক পুরুষের ঘরে। ওর জায়গা হওয়া উচিত ছিল ফারাজের কোলে, সেই ঘরে যেখানে ভালোবাসা যেমন প্রবল তেমনি সুরক্ষাও নিশ্চিত। হ্যাঁ, ফারাজ নিখুঁত নয়, সে নিজেও পাপ মোড়া। তবু সে জানে কিভাবে আপনজনের জন্য লড়তে হয়। তার নিজের বলতে যা কিছু আছে তা বাঁচানোর জন্য পুরো দুনিয়াকে সে উল্টে দিতে পারে। নিজের বলতে যদি কেউ একবার জায়গা পায় তার মনে, তবে সেই জন্যে সে দীর্ঘ নিঃশ্বাস পর্যন্ত বাজি রাখতে পারে। নদী চুপচাপ নুরির পাশেই বসে থাকে, তার হাতের তালুতে নুরির ছোট্ট আঙ্গুল রাখা, নীরবে শুধায়, মারে দাবি রাখিস না তুই।
বিকেলের নরম আলোয় ঘরের প্রতিটা কোণায় মেখে আছে সোনালি ছায়া। জানালার পর্দা হেলে দুলছে। বাইরের মন ছুঁয়ে যাওয়া এক টুকরো বাতাস, প্রকৃতির সবচেয়ে কোমল উপহার। এমন বাতাসের সামনে আধুনিক পৃথিবীর সব কৃত্রিমতা বড়ই তুচ্ছ লাগে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চিত্রা, পেছনে ফারাজ। চিত্রার কাঁধে শাড়ির আঁচল ঝুলছে। ফারাজ কপাল কুঁচকে মন দিয়ে তাকে সাজাতে ব্যস্ত। এ নিয়ে চতুর্থবার। কখনো আঁচল পড়ে যাচ্ছে, কখনো পিন ঠিক মতো বসছে না, তবু ফারাজ দমছে না। এমন মনোযোগ যেন শাড়ি নয়, কোনো প্রিয় শিল্পকর্ম সাজিয়ে তুলছে সে। চিত্রা আয়নায় ফারাজের মুখ দেখে একটু হেসে ফেলল। ফারাজ তখন বলে উঠল, এই বউ, এই শাড়িটা ভালো না রে, বারবার খুলে যাচ্ছে। চিত্রা এক চুল হেসে উঠে ঠোঁটে রক্ত জবার মতো দুষ্টু ভঙ্গি এনে বলে, আপনি ঠিক মতো পড়াতে না পারলে তো শাড়ি কেন, সবই খুলে যাবে। ফারাজ এবার একদমে থেমে তার দিকে তাকায়। চোখে মুখে মিশ্র অনুভূতি। সে ধীরে চিত্রার চুল সরিয়ে দেয় একপাশে। মুচকি এসে ফিসফিস করে বলে, এই বিবিজান, শাড়ি পরা লাগবে না, তোমাকে সবভাবে আমার ভালো লাগে, কিছু পরলেও আর না পরলেও। হয়েছে, ছাড়ুন। আসলে পড়াতে পারছেন না তো, তাই কত কথা আরো বলবেন আপনি। শেষবারের চেষ্টায় কষ্ট করে হলেও ফারাজ শাড়িটা ঠিকঠাক চিত্রার গায়ে পরিয়ে দেয়। নিঃশ্বাস ফেলে তাকায়, তারপর চুপচাপ বসে পড়ে চিত্রার পায়ের কাছে। নিচু হয়ে চিত্রার উরুর উপর তার দুটো পা তুলে নেয় নিজের হাতে। আলতা ছুঁয়ে দেয় নরম পায়ে। আদর করে একজোড়া সোনার নুপুর পরিয়ে দেয়। চিত্রা তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, তার চোখে বিস্ময়। এই মানুষটা যাকে সে ঘৃণা করত, যে ছিল একরোখা, সেও আজ এতটা কোমল। ফারাজ এবার চিত্রার হাতে মেহেদির টিউব তুলে নেয়। ধীরে ধীরে ভালোবাসা দিয়ে আঁকে। নকশাটা তেমন নিখুঁত না, এবড়ো থেবড়ো, তবুও চিত্রার চোখ সরে না। যখন ফারাজ তার তালুতে নিজের নামটা লিখে দেয়, তখনও চিত্রা ফিসফিস করে জিজ্ঞাসা করে, এবার কি ভালোবাসা দিয়ে মেরে ফেলবেন আমায়? ফারাজ কিছু বলে না, শুধু একটুখানি হাসে। সেই হাসিতে কোনো পুরুষালী ঔদ্ধত্য নেই, শুধু আছে একরাশ মায়া, ভালোবাসা। বিকেলটা মেঘলা, হালকা নরম বাতাস বইছে, আকাশে রোদের বদলে ছায়া। কিন্তু সেই ছায়া মন ভার করা নয়, বরং এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি নিয়ে এসেছে চারিপাশে। চিত্রা আর ফারাজ রিকশায় বের হয়, গাড়ি নয়, কারণ চিত্রা গাড়িতে উঠলে বমি করে। ফারাজ জানে এই বউটা বিলাসিতার চেয়ে সাধারণতায় বেশি ভালোবাসে। হুট তোলা রিকশা ধীরে ধীরে চলতে থাকে এই ব্লক থেকে আই ব্লক, ওয়ালটন বাড়ির দিকে। চিত্রা ফারাজের পাশে সিটে বসে আছে। ফারাজ তার হাতে চিত্রার হাতটাকে শক্ত করে জড়িয়ে আছে। শাড়ির আঁচল বাতাসে হালকা দুলছে। নুপুরের শব্দ মিলিয়ে যাচ্ছে রিকশার টুংটাং টিউনে। ফারাজ একবার তাকিয়ে দেখে পাশে বসা মেয়েটাকে। চোখে তার আনন্দ, ঠোঁটে একটা প্রশস্ত হাসি। না, আর কিছুই চাই না। ফারাজের মন বলে, না, আর কিছুই চায় না। এই মুহূর্তটা যদি চিরকাল থাকে সেটাই যথেষ্ট। সন্ধ্যার স্নিগ্ধ আবহে আকাশে জমে উঠেছে মেঘের ভেলা। হালকা বাতাস বইছে চারিপাশে। দিনের শেষে ক্লান্ত শহরটাকে একটু মেঘ ছুঁয়ে শান্ত করতে চাইছে। যমুনার ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে আছে ফারাজ আর চিত্রা। ব্যস্ত সড়কের হুলস্থুল ভেদ করে দুজন আলাদা একটা জগতে প্রবেশ করেছে, যে জগতে সবকিছু পেরিয়ে কেবল চিত্রার ফারাজের বসবাস। ভেতরে ঢুকতেই ফারাজ একটা আইসক্রিম কিনে দেয় চিত্রার হাতে। চিত্রা অবাক হয়ে তাকায় তার দিকে। এই মানুষটা না চাইতে সব বুঝে যায় কি করে। সময় যত গড়াচ্ছে প্রতিনিয়তই তাকে চমকে দিচ্ছে। মাঝে মাঝে বিরক্ত করে, ঠিক পরক্ষণে মনের মতো কিছু করে বসে মন জয় করে নেয়। চিত্রা আইসক্রিমের দামের ট্যাগটা দেখে হঠাৎ হেসে উঠে বলে, আরে এই সামান্য একটা আইসক্রিমের এত দাম? ঢাকা শহর মানেই তো দেখি ডাকাতি। এনে ঘুরে ধরা শহর টাকায় খায়। ফারাজ এক পলক চিত্রার দিকে তাকায়, ঠোঁটের কোণে মুচকি হাসি। সে চিত্রার কাঁধে হাত রেখে বলে, এই মুহূর্তটাই যদি চিরকাল থাকে সেটাই যথেষ্ট। তোমার মুখের হাসির কাছে কোটি টাকার জিনিসও নেহাত সস্তা ঠেকে। চিত্রা কিছু বলে না, চোখ নামিয়ে হাসে। সন্ধ্যার আলোয় তার মুখে অদ্ভুত কোমলতা ছড়িয়ে পড়ে, যেমনটা হয় কখনো ভিজে মাটির গন্ধে, কখনো প্রথম প্রেমের ছোঁয়ায়। এই শহর, এই মেঘলা সন্ধ্যা আর এই ভালোবাসা, সব মিলিয়ে মুহূর্তটা ঠিক ছবির মতো হয়ে দাঁড়ায়। শপিং শেষ হলে ফারাজের মাথায় বাজ পড়ে। এত ব্যাগ, এত জিনিসপত্র। প্রথমে ভাবলো সব নিজেই টেনে নিয়ে যাবে, কিন্তু পরক্ষণে উপলব্ধি করলো এই কাজ তার একার নয়। শেষে নিরুপায় হয়ে ফোন করে ডাকলো অভ্রকে। যখন অভ্র এসে দেখে যমুনার মলের সামনে ফারাজ দাঁড়িয়ে আছে, দুই হাতে গাদা গাদা ব্যাগ, মুখে অস্থির বিরক্তি, আর পাশে দাঁড়িয়ে মিষ্টি মুখে চিত্রা। সে থমকে যায়। চেনা মানুষ অচেনা আচরণ করলে যেমন হয় ঠিক তেমন। এটাই ফারাজ, সেই স্বার্থপর একরোখা নিজের জগতে ডুবে থাকা লোকটা। নাকি এখন যা দেখছে সবই একটা ধোঁকা? ফারাজ নিজেকে ফাঁকি দিচ্ছে নাকি তাদের সবাইকে? আরে এই ফালতু কুদ্দুসের বাপ ধর ভাই, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। গাড়ি নিয়ে যমুনার পকেট গেটের সামনে এসে দাঁড়া। ফারাজ বিরক্ত গলায় বলল, আপনি কই যাবেন আবার? অভ্র অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, রোমান্স করতে চুনোপুটি? তুই সিঙ্গেল, জলে পুড়ে মর। ফারাজ চিত্রার হাত টেনে ধরে পকেটে গেটের দিকে হাঁটা শুরু করে। চিত্রা অভ্রকেও তাদের সঙ্গে আসার জন্য বলতে এগুতে গেলে ফারাজ হালকা টান দিয়ে চিত্রাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলে ওঠে, ছ্যাঁ বউ,
ওই বেটা সিঙ্গেল মানুষেরা পৃথিবীর বুকে বেঁচে থাকা মহামারীর মতো। ওদের সংস্পর্শে গেলে তুমিও দেখবে জুটিহীনা বিধবা হয়ে গিয়েছো। ওদের কাছে যেও না, আসো আসো বউ, স্বামীর বুকে আসো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চায়ের আড্ডায় এখনো ভিড় জমে আছে। চায়ের কাপ ভাসছে ধোয়া। সেই ভিড় ঠেলে ফারাজ চিত্রার জন্য চা আনতে গেছে। এটা ভাবতে যেন আশ্চর্য লাগে। চিত্রা গাড়ির সামনে দাঁড়িয়ে, অভ্র পাশে। আকাশ এখনো গুমোট, যে কোনো মুহূর্তে আবারও নামতে পারে বৃষ্টি। চিত্রার চোখ আটকে থাকে ফারাজের দিকে। দোকানের ভিড়ে ব্যস্ত। সে ভিড় মারিয়ে বউয়ের জন্য চা আনতে সে দৃষ্টি সরায় না। চিত্রার ঠোঁট কাঁপে, মুখ থমথমে। সে আসতে অভ্রকে জিজ্ঞাসা করে, জানতে বলেছিলাম আনা হয়েছে? জি। অভ্র মাথা নাড়ে। সব তৈরি তো? হ্যাঁ। এক মুহূর্ত থেমে চিত্রা আবারও বলে, আর ছুরিটা? আকাশ ঢেকে আছে ধোঁয়াটে সীসার মতো ভারী মেঘের আড়ালে। ঝড় আসার আগে শহরটাকে ঢেকে দিচ্ছে এক অচেনা চাদরে। বাতাসে হালকা ঠান্ডা। রাস্তায় গাড়ির হর্ন আর মানুষের পায়ের ধ্বনি মিশে অস্থির কোলাহল তৈরি হয়েছে। এই শহর বিশ্রাম চেনে না। মানুষের ঢল, ট্রাফিকের জট, হেডলাইটের ঝলক, সবকিছু জীবন্ত এক অজগর হয়ে কিলবিল করে এগিয়ে চলে। ব্যস্ত মানুষের কিলবিল করতে থাকা শহরে চায়ের আড্ডার সামনে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে ফারাজ। চোখ তার বাইরের কোলাহল চেনে না, কিংবা সে চায় না চিনতে। হঠাৎই একটা অচেনা মেয়ে এসে দাঁড়ায় ফারাজের পাশে। কুণ্ঠাহীন দৃষ্টিতে এক দৃষ্টে চেয়ে থাকে তার দিকে, যেন চোখ দিয়ে সে বলছে অনেক কিছু। ফারাজ কিছুটা অস্বস্তি বোধ করলেও মুখে কোনো ভাব প্রকাশ করে না। ভান করে যেন সে কিছুই দেখছে না। কিন্তু হঠাৎ মেয়েটি বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।